But in monopoly market, what happens? Why there is not close substitute available in the market? Because there are entry barriers. So highest amount of entry barriers and challenges are there in order to make a market monopoly market. না আপনি কারণ ব্যারিয়ার কম থাকলে তো অন্যরা চলেই আসবে, দে উইল বি প্রডিউসিং the similar kinds of goods or services. And since it is monopoly, advertisement is not very required. হ্যাঁ, যেমন তো সবাই জানে। যেমন আরেকটা উদাহরণ, যেহেতু আপনাদের বইয়ে আছে ইউটিলিটি, আরেকটা হচ্ছে ড্রাগস। ড্রাগস মানে হচ্ছে মেডিসিন। যেমন ধরেন ইনসুলিন, ইনসুলিনের জন্য কেউ অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, বিকজ দোজ হু নিডস ইনসুলিন, ডায়াবেটিস পেশেন্ট, দেন নো, ঠিক আছে? এবং ওইটার প্রাইসটাও ডিটারমাইন করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা, ঠিক আছে? তো বিকজ দেয়ার ইজ নো ক্লোজ সাবস্টিটিউট অফ ইনসুলিন, হ্যাঁ, এই জন্যে। তো এটা তো গেল মনোপলি। কেন আমরা monopoly মার্কেটটা দেখি আসলে? বিকজ ইট ইজ ডিফিকাল্ট টু এন্টার ইনটু দ্যাট মার্কেট ফর দ্য সাবস্টিটিউট অর দ্য কম্পিটিটর্স। যেমন গভর্নমেন্ট ডিসাইডেড দে উইল প্রোভাইড ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই, ঠিক আছে? তো এগুলো হচ্ছে নেসেসারি ইউটিলিটিস দ্যাট উই রিকোয়ার ফর আওয়ার ডেইলি কনজাম্পশন, অলসো ফর বিজনেস পারপাসেস। সো আপনি চাইলেও এখন পানির সাপ্লাই লাইন তৈরি করতে পারবেন না। এখন বাংলাদেশে একটা জায়গায় এটার আবার একটা এক্সেপশন আছে ঢাকা শহরের মধ্যে, সেটা হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা আবাসিক এলাকা, দে ডিসাইডেড টু সাপ্লাই দেয়ার ওন ওয়াটার, বাট দে কুডেন্ট সাপ্লাই ইলেকট্রিসিটি। ওটার জন্য আবার তাকে গভর্নমেন্টের সাপ্লাইয়ের উপরে, মানে ডেস্কর উপরে ডিপেন্ড করা লাগছে। কেন? কারণ তারা আসলে নিজেরা পারে না, মানে ইলেকট্রিসিটি তো প্রডিউস করা সম্ভব না। কিন্তু ওয়াটার সাপ্লাই তারা নিজেরা নিজেদের ইয়েতে করছে, তারা সিটি কর্পোরেশনের ওয়াটার সাপ্লাই এর সাথে না। সেম গোজ উইথ ক্যান্টনমেন্ট বোর্ড, দে অলসো সাপ্লাই দেয়ার ওন ওয়াটার। মানে ক্যান্টনমেন্ট বোর্ড ইন ডিওএইচএস অ্যান্ড ইনসাইড ক্যান্টনমেন্ট এরিয়া, তারা আবার ওয়াসা থেকে পানি সাপ্লাই নেয় না, ঠিক আছে? এখন ওরা যেটা ডিসাইড করে পার ইউনিট পানির কস্ট, সেটাই হওয়া উচিত। বাট যেহেতু গভর্নমেন্ট ওয়াসা যে পানির ইউনিটটা ফিক্স করেছে এই কমার্শিয়াল মানে ক্যান্টনমেন্টের ভিতরে অথবা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে ওরা আসলে একই প্রাইস দেয়, হয়তো একটু 19-20 আছে। মানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ওরা যদি চায়ও তারা পুরো ঢাকা সিটিতে পানির সাপ্লাই দিতে পারবে না, মানে ইউ ক্যানট বাই ওয়াটার ফ্রম দেম। মানে গভর্নমেন্ট রেস্ট্রিক্ট করে রেখেছে, রাইট? আপনি চাইলেই একটা ওয়াটার প্ল্যান্ট দিয়ে আপনাকে যদি বিক্রি করতে হয় তাহলে আপনাকে গভর্নমেন্টের কাছে বিক্রি করতে হবে। সো ইটস ভেরি ডিফিকাল্ট, না? এটা হিউজ কস্ট ইনভলভ। সো এই জন্য মনোপলি মার্কেটটা এরাইজই হয়। কারণ ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড সাবস্টিটিউট, ইট ইজ ডিফিকাল্ট টু ইনভেস্ট ইন দ্যাট মার্কেট। গভর্নমেন্ট মানে এক্সক্লুসিভ রাইট দেয় একটা সিঙ্গেল ফার্মকে টু প্রডিউস দ্যাট ইজ অলসো অ্যানাদার রিজন। এবং আরেকটা রিজন আছে, লাইক ওয়াই মনোপলি অ্যারাইজেস, দো ইট ইজ লুকস লাইক যে মনোপলি মানেই তো খারাপ, তাই না? আমাদের একটা প্রিকনসিভ আইডিয়া আছে। আসলে মনোপলি মানে খারাপ ভালো সেটা তো মার্কেট ডিসাইড করবে। ইফ কনজিউমার হ্যাজ উইলিংনেস টু পে অ্যান্ড অ্যাবিলিটি টু পে, দে will be targeted by firms, না? monopoly firms। তো monopoly arise করার একটা বড় কারণ, আরেকটা বড় কারণ হচ্ছে যে cost of production, যে it is quite huge, so that's why মানে it works as an entry barrier for others to come and মানে become a producer of that same product। তো এটা হচ্ছে আপনার মনোপলির ক্ষেত্রে, এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ মার্কেট। সো বাট দ্য সুখের কথা হচ্ছে not many products, for many products we see monopoly market. Why? Because there are substitute। হ্যাঁ, ওই যে কিছু অল্প কিছু ছাড়া মোস্ট প্রোডাক্টসে আসলে
মানে it is difficult to ban anyone to come and invest in a market where there is only one producer. So multiple producer যদি হইতে চায়, এটা আসলে এখন গ্লোবালাইজড ওয়ার্ল্ডে ইট ইজ পসিবল, চাইলেও আসলে আটকায় রাখা যায় না। ওকে। আর গভর্নমেন্ট সেন্টার্ড মনোপলি বলতে বোঝায় হচ্ছে ইফ গভর্নমেন্ট রেস্ট্রিক্ট দ্য রাইট, যেমন আমাদের বললাম ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই। আবার আরেকটা কারণে মনোপলি হইতে পারে, সেটা হচ্ছে পেটেন্টের জন্যে। মানে ইফ ইউ হ্যাভ দ্য পেটেন্ট অ্যান্ড ইউ ডু নট ওয়ান্ট টু শেয়ার ইট উইথ আদার্স, যেমন ধরেন করোনা ভ্যাকসিন, হ্যাঁ ওইটাও মনোপলি ছিল। কেন মনোপলি ছিল? বিকজ দে ডিডন্ট গিভ পারমিশন। এই যে অ্যাস্ট্রাজেনিকা বলেছিল যে যদি কেউ ইনভেস্ট করে তাদের সাথে সে শেয়ার করবে, হ্যাঁ ফর্মুলাটা, তারা কিন্তু করে নাই। ফাইজার, তারপরে জনসন, কেউই তাদের আপনার করোনা ভ্যাকসিনের ফর্মুলাটা শেয়ার করে নাই, অ্যান্ড দে আর্নড আ হিউজ অ্যামাউন্ট অফ মানি থ্রু দিস ভ্যাকসিন। তো দে ওয়ার দ্য প্রাইস গিভার। তো এখন ওই পেটেন্টের জন্য আপনি যদি আপনার মানে ইনোভেশনকে বা ইনভেনশনকে পেটেন্ট করে রাখেন, তাহলে আসলে কিছু বলার নাই। ড্রাগস এর ক্ষেত্রে এটা অনেক বেশি হয়, কারণ দ্য কোম্পানিজ ইনভেস্ট ইন R&D অ্যান্ড উইদাউট মানে মনোপলি দে ক্যান নট offset the cost that they incur for প্রডিউসিং নিউ ড্রাগস অর লাইফ সেভিং ড্রাগস। যেমন ধরেন ক্যান্সারের ড্রাগস তৈরি করবে, আপনি জাস্ট ইম্যাজিন কত বিলিয়ন ডলার ওরা খরচ করবে। এখন ইফ দে ক্যান নট আর্ন মানি আফটার স্পেন্ডিং মিলিয়ন্স, তাহলে তো ওরা আর R&D তে খরচ করবে না। হ্যাঁ, মানে এখানে এখানে একটা নাইস ব্যালেন্স আসলে থাকতে হয়, উইচ ইজ ইন লার্জ এক্সটেন্ট মিসিং, আমরা দেখি সবসময়। তো যাই হোক, আমাদের ইকোনমিতে আমরা যেটা বলতে চাই যে ম্যাম yes, অনেকে হচ্ছে আসতে পারতেছেন, আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলছে। অনেকে না, দুইজন, কামরুন নাহার আর সামিয়া তাবাসসুম। আচ্ছা, আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে অটো আপনারা দুজনেই হয়তো করতে তাহলে পারেন, গ্রুপে টেক্সট করছে যে ওনারা জয়েন। কে জয়েন করতে পারছে না, যে কেউ করতে পারবে, আমি জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে, কারণ আমি ভুলে ওইটা ওই ওইটা দিতে হয় হচ্ছে এনিবডি ক্যান এন্টার। হ্যাঁ, আমি দিয়ে রেখেছি, আমি অ্যাকসেপ্ট করব। তো এখন যেহেতু চেঞ্জ করলে আমার আবার আরেকটা জুম মিটিং ক্রিয়েট করতে হবে। তো লেটস, হ্যাঁ আজকে আমরা এরকম করি, নেক্সট ক্লাসে আমি নতুন জুম লিংক দিব। যেমন ধরেন আমাদের আগের জুম লিংকে তো এই প্রবলেম। ইয়েস ম্যাম। হ্যাঁ, আমি আসলে খেয়াল করি নাই ওই ইয়েটা উঠাই দেওয়ার জন্য, কারণ আমি যেহেতু আপনাদের এখন থেকে ক্লাসগুলো অনলাইনে হবে, তাই আমি রিকারিং অপশনটা দিয়েছি, ওইটা দিলেই এরকম হয় আর কি। যাই হোক, এগুলা টেকনিক্যাল গ্লিচ। তো এখন আমার এখানে কাউকে ওয়েটিং দেখাচ্ছে না, যখনই দেখাবে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। আপনি গ্রুপে জানায় দেন যে আমার এখান থেকে ওয়েটিং দেখা যায়, যদি মানুষকে তো ঢুকতে হবে, নাহলে ওয়েটিং লিস্টে সে কেমন করে আসবে, তাই না? ওকে। এমনিতেও তো অ্যাটেন্ডেন্স খুবই পুয়ার, অনলি 90। এই কথাটা বলতে নিছিলাম যে ওয়াই মোনোপলি। সো আপনার মনে হতে পারে যে আমাদের তো ইলেকট্রিসিটি বিল, পানির বিল পার ইউনিট ঠিক করে হচ্ছে গভর্নমেন্ট, ওরা মোনোপলি, তো ওরা বোধহয় আমাদেরকে ঠকাচ্ছে। নট নেসেসারিলি। মানে ইফ ইট ইজ, জাস্ট ইম্যাজিন ইউর ইউটিলিটি সার্ভিসেস আর অন প্রাইভেট, তো যারা প্রডিউস করছে ইলেকট্রিসিটি, দে আর সাপ্লাইং ইট, দেন দে উইল বি মানে মিসট্রিটিং ইউ, রাইট? সো গভর্নমেন্ট ফর পাবলিক ইন্টারেস্ট, দে টুক দ্য কন্ট্রোল সো দ্যাট নো, মানে দে ক্যান অ্যাট লিস্ট এনশিওর বেসিক ইউটিলিটিস টু দেয়ার সিটিজেন্স। তো এই জন্য অনেক কারণেই মনোপলি হয়, দ্যাটস ওয়ান অফ দ্য রিজন। তারপরে আবার আরেকটা রিজন হচ্ছে ন্যাচারাল মনোপলি, মানে হচ্ছে দে আর দ্য অনলি ওয়ান সাপ্লায়ার, সো ন্যাচারালি দে বিকাম দ্য ওয়ান দ্যাট ইউনো, মানে দে কান্ট হেল্প ইট। সো এখন অন্যরা তারপরে ঢুকতে পারে না কেন? তার একটা বড় কারণ হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল। হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম ইকোনমিক্স অফ স্কেল?
মানে হচ্ছে আপনারা কেউ নাম শুনেছেন মানে এই টার্মটার কখনো শুনেছেন ইকোনমিক্স অফ স্কেল? ইকোনমিক্স অফ স্কেল মিনস as long as you are not producing and selling anything at loss, মানে as long as you are in break even, you are in economics of scale. Diseconomics of scale মানে হচ্ছে you are incurring লসেস, মানে লেস দেন ইউর পার ইউনিট মার্জিনাল কস্ট। আচ্ছা, এটা আমরা পরে কস্টের যখন পড়বো তখন ইকোনমিক্স অফ স্কেলটা আপনি আরো ভালো বুঝবেন। এখন জাস্ট কনসেপ্টের জন্য আমরা বলে রাখি যে যখন ফার্ম যে যত টাকা খরচ করে প্রডিউস করে সেই টাকা যদি সে রেভিনিউ জেনারেট করতে না পারে, মানে তার লস হয়, তাহলে মানে এখন কস্ট তো বিভিন্ন ধরনের আছে। লস বলতে আমরা কি লস বুঝাচ্ছি আমরা পরে বলবো। বাট ধরে রাখেন যে তার প্রোডাকশন কস্টের থেকে তার সেলিং কস্ট, সেলিং প্রাইসটা লো, পার ইউনিট সেলিং প্রাইস লো, তাহলে তো সে আসলে লসে কি তো আর কেউ প্রোডাক্ট বিক্রি করতে পারবে না, রাইট? তো এখন ধরেন যারা নতুন মনোপলি মানে মার্কেটে ঢুকবে, যে মনোপলি ও একা প্রডিউস করছে আমি ওইটা করতে চাই, আপনি বিগ ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, কিন্তু দেখা যাবে যে ও যত পার ইউনিট কস্টে দিতে মানে পার ইউনিট প্রাইসে দিতে পারছে আপনি সেটা পারেন না। কেন? কারণ ওর ইকোনমিক্স অফ স্কেল আছে, মানে অনেক দিন ধরে একই প্রোডাক্ট তৈরি করার ফলে তার কস্ট ফাংশনটা এমন হয়েছে যে তার মার্জিনাল cost of producing extra unit are less than while he মানে ফার্মটা যখন প্রথম স্টার্ট করেছিল। তার মানে সে ইকোনমিক্স অফ স্কেলে পৌঁছাইছে। এখন নতুন ফার্ম ইকোনমিক্স অফ স্কেলে পৌঁছাতে পারলে সে তাহলে মনোপলিটা আপনি ভাঙতে পারবেন, বাট ইট ইজ ডিফিকাল্ট। কারণ আপনার কস্ট প্রথমবার এবং এডিশনাল ইউনিট তৈরি করার কস্টটা আস্তে আস্তে কমতে থাকে, পরে আবার বাড়তে থাকে, দ্যাট সেপারেট ইস্যু, বাট প্রথমে কমতে থাকে পার ইউনিট প্রোডাকশন কস্ট। সো ইট ইজ অনেকদিন ধরে করলে আপনি মানে ইউ গেইন experience, you have already efficient production system, so it is difficult for competitors to come and take away your market. তো এই জন্য আমরা দেখি যে আপনার মনোপলি, ন্যাচারাল মনোপলি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। ওকে, সো এখন কম্পিটিটিভ মার্কেট আপনাদেরকে আমি বোধহয় প্রথম ক্লাসে পড়িয়েছিলাম। আর যদি না পড়িয়ে থাকি তাহলে আমরা একটু পরে পড়া, এখানে কি আমি রাখছি? এই যে না, হ্যাঁ, এই যে আপনার পারফেক্ট কম্পিটিশন মার্কেট, তো এখানে রাখি নাই আমি পারফেক্ট কম্পিটিশন মনোপল, এই যে পারফেক্ট কম্পিটিশন। আচ্ছা, তো আমি পারফেক্ট কম্পিটিশন পড়ে তারপরে আপনার সাথে মনোপলির ডিফারেন্সটা বলি। প্রথমে আমরা অন্যগুলা একটু দেখি, এই সাইডে আমরা পরে আসবো যে পারফেক্ট কম্পিটিশনের সাথে মনোপলির কি পার্থক্য কি। হ্যাঁ, মনোপলি বলেছে ওয়ান প্রডিউসার, তার মানে অনলি ওয়ান সেলার ইন দ্য মার্কেট, হ্যাঁ, অ্যান্ড দে আর দ্য প্রাইস মেকার। আর মানে পারফেক্ট কম্পিটিশন হচ্ছে উল্টাটা আর কি। তো যাই হোক, অলিগোপলি ইজ অ্যানাদার কাইন্ড অফ মার্কেট। তো অলিগোপলির আমরা একটা, অলিগোপলি মানে কি সেটা আপনাকে বলি। এটা কেন, এটা তো উপরে আসবে, হ্যাঁ, অলিগোপলি। সো হোয়াট ইজ অলিগোপলি? এটা হচ্ছে একটা ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। ইমপারফেক্ট কেন? কারণ হচ্ছে ইন দিস মার্কেট নট মেনি বায়ার্স অ্যান্ড মেনি সেলার্স, দেয়ার আর ফিউ সেলার্স, একজন না আবার অনেকও না। So only few people are selling the similar or identical products. সো এখানে বলেছে অলিগোপলি মার্কেট বলতে হলে অ্যাটলিস্ট 4টা প্রডিউসার লাগবে, হ্যাঁ, ইন দ্যাট মার্কেট, যারা ওই মার্কেটের মিনিমাম 40% শেয়ার ওন করবে। তার মানে হচ্ছে যে যেটাকে আমরা বলি সিন্ডিকেট, না, যে আমাদের বিগ 4টা 5টা কোম্পানি আছে যারা ইডেবল অয়েলের মার্কেটটাকে আপনার নিয়ন্ত্রণ করে, যে বাজারে পার লিটার সয়াবিন তেলের দাম কত হবে সেটা আসলে তারা ডিটারমাইন করে। কেন? কারণ হচ্ছে তারা জানে তারা মার্কেটের 40+% শেয়ার ওন করে,
মার্কেটে যত সাপ্লাই দেয় তার মানে 100% সাপ্লাইয়ের মধ্যে মোর দেন 40% সাপ্লাই তারা দেয়। এই জন্যে তারা মানে ইন্ডিভিজুয়াল সাপ্লায়ার তো আছেই যারা ইম্পোর্ট করে, বাট বিগ কোম্পানিজ ওরা বিগ চাঙ্কে ইম্পোর্ট করে এবং ওদের আবার রিফাইনারি ফ্যাসিলিটিস তো আছে। সো তারা বাইরে থেকে র মেটেরিয়ালস এনে এখানে রিফাইন করে সয়াবিন তেল বিক্রি করতে পারে। সো সে মার্কেটে সাপ্লাই দেয়। তো এরকম অলিগোপলি, আমি কেন আমাদের সয়াবিন তেলের মার্কেটকে অলিগোপলি বলতেছি, কারণ হচ্ছে এইখানেও মানে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা হচ্ছে মনোপলির সাথে মিলে যায়। সিন্স নট মেনি ফার্মস আর সেলিং দ্য প্রোডাক্ট, সো দে সামটাইমস মানে মেক ডিসিশনস অন দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট। মার্কেট সবসময় ডিটারমাইন করতে পারে না। আর মোনোপোলিস্টিক কম্পিটিশন হচ্ছে মেনি ফার্ম সেলিং প্রোডাক্টস দ্যাট আর সিমিলার বাট নট আইডেন্টিক্যাল, মানে সিমিলার প্রোডাক্ট বিক্রি করছে। মোনোপোলিস্টিক বলতেছে কেন? কারণ আইডেন্টিক্যাল না। যেমন ধরেন আপনার আপনার ফুয়েল এফিশিয়েন্ট কার টয়োটাও বানায়, ফোর্ডও বানায়, মিৎসুবিশিও বানায়, আপনার নিশানও বানায়, বাট তাদের গুলা কিন্তু এক একজনেরটা এক এক রকম, মানে দে আর নট আইডেন্টিক্যাল, মানে সেম না, সিমিলার বলতে পারেন। কিন্তু সয়াবিন তেল কি সেম, তাই তো? সয়াবিন তেল এখন আপনি বলতে পারেন না কোনটা একটু বেশি ভালো কোনটা একটু কম ভালো, দ্যাট সেপারেট ইস্যু, বাট দে আর আইডেন্টিক্যাল। সয়াবিন তেল তো সয়াবিন তেলই। কিন্তু আপনার ফুয়েল এফিশিয়েন্ট কার এক একটা কোম্পানি এক এক রকম করে বিক্রি করে, এই জন্য ওরা ওদের প্রাইসটা ডিটারমাইন করে। মার্কেট অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সব গাড়ি কিন্তু প্রাইস মানে পারফেক্ট কম্পিটিশনে সেল করে না, কোনোটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। যেমন ধরেন রোলস রয়েস, এটা মনোপলিস্টিক কম্পিটিশন। রোলস রয়েসের মতো গাড়ি অন্যরাও তৈরি করে, বাট রোলস রয়েসের মতো করে না, মানে ইট হ্যাজ এ ব্র্যান্ড ভ্যালু। সো আদার্স আর নট আইডেন্টিক্যাল। তাই ও মনোপলি মনোপলিস্টিক একটা নেচার ধারণ করে, যে মেনি ফিউ ফার্মস, মানে মেবি মোর দেন মানে 4 জনেরও অনেক বেশি অনেক ফার্মস আছে, বাট দেয়ার প্রোডাক্টস আর নট আইডেন্টিক্যাল। আচ্ছা, যখন প্রোডাক্ট ফিউ সেলার থাকে তখন অলিগোপলি হয়, কারণ হচ্ছে আপনার ওই যে আপনার কর্পোরেশন তো সবসময় তার সেলফ ইন্টারেস্ট দেখবে। সো ক্যারেক্টারিস্টিক্স অফ অলিগোপলি মার্কেট হচ্ছে যেটা প্রথমে বললাম, যে ফিউ সেলার্স, স্ট্যান্ডার্ডাইজড প্রোডাক্ট, বাট you can differentiate two, মানে you can take either or strategy. Interdependent firms, interdependence limits price control unless collusion. তার মানে হচ্ছে একটা ফার্ম আরেকটা ফার্মের সাথে রিলাই করে টু, কারণ সব ওরা ওই সিন্ডিকেট মিলে বাজারে আসলে প্রাইসটা ডিটারমাইন করে। ঠিক আছে? সো বেস্ট অফ কোঅপারেটিং অ্যান্ড অ্যাক্টিং লাইক এ monopolistic by producing a small quantity of output and changing a price above marginal cost, যেটা আমরা রমজান মাসে দেখি, তাই না? যে ওরা সাপ্লাই, এখন ধরেন আপনারা তো এই রমজান মাসে লেবু কেন 100 টাকা, সয়াবিন তেলের দাম বেশি, এগুলা বলতেছি, আর বাণিজ্য মন্ত্রী বলেছেন লাইক দেয়ার ইজ এনাফ সাপ্লাই, মানে হচ্ছে দে ডিটারমাইন দ্য ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট and the supply is matching with the demand. So there is no way you can ask for more price because due to shortage of supply. তারপরেও কেন প্রাইস বেড়েছে? সো এটা একটা গবেষণার বিষয়। ওকে, তখন আবার আমাদের আরেকজন মন্ত্রী বলেছে যে সিন্স চাঁদা দেয়, এবং চাঁদাটা তো হচ্ছে যে আপনার ওরা, it is a systematic established system where all the transportation companies and all are giving fees to the মানে law enforcement bodies and others, মানে ওরা সবার অ্যাগ্রিড আপন, মানে মিউচুয়ালি তারা জানে কয়টা জায়গায় থামতে হবে এবং কয়টা জায়গায় কত টাকা করে দিতে হবে। সো ইট ওয়াজ প্রি ডিটারমাইন্ড। তো তাহলে কেন, তো এইটা তো এস্টাবলিশ সিস্টেম, তারপরেও কেন রমজানে দাম বেড়ে গেছে? যে চাঁদার হার তো বাড়ে নাই, এমন না যে এখন
আগে 4টা জায়গায় হাত বদল হইতো টাকা, মানে টাকা দেয়া লাগতো, এখন 10টা জায়গায় দেয়া লাগে। ব্যাপারটা তো সেটা না। আবার বলছে এনাফ সাপ্লাইও আছে বাজারে, যেহেতু রোজার সময় ডিমান্ড বেশি থাকবে, লেবু, বেগুন, তারপরে আপনার শসা, মানে যেটা মানুষ ইফতারিতে খায়, তেল, ইফতারির জন্য যা যা লাগে এমনিতেও মানুষ রোজার মাসে বেশি খায়। তো এই জন্য যদিও বলেছে আল্লাহ কম খাইতে, কিন্তু এই মাসেই মানুষ সবচেয়ে বেশি রান্না করে আর সবচেয়ে বেশি খায়। তো যেটাই হোক, দ্যাটস আওয়ার কালচার। তো এই জন্যে এই প্রোডাক্ট গুলা, লাইক এভরিবডি নিউ দ্যাট দিস প্রোডাক্ট উইল বি অন ডিমান্ড। সো ইম্পোর্ট করে হোক, দেশে প্রোডাকশন করে হোক, দের আর এনাফ সাপ্লাই। এবং মানে ইফ ইউ বিলিভ ইন মার্কেট মেকানিজম, ইউ ক্যান মানে already understand if there is a demand for a product, there are people who are willing to invest to ensure the supply of that product. মাঝে মাঝে উধাও হয়ে যায়, দ্যাটস সেপারেট ইস্যু। বাট বাজার থেকে তো তরকারি উধাও হয় নাই, লেবু উধাও হয় নাই, তাহলে দাম বাড়লো কেন? একটা $1,000,000 প্রশ্ন, রাইট? যে ওয়াই দ্য প্রাইস অফ কমোডিটিস প্রোডাক্টস হ্যাজ ইনক্রিজড at the beginning of Ramadan. কে বলতে পারবে? হুম, কেউ বলতে পারবেন না? বৃষ্টি বলেন। বৃষ্টি, ক্যান ইউ টেল মি? আপনাদের মাথায় প্রশ্নটা আসে নাই? সিন্স ইউ আর ইকোনমিক স্টুডেন্ট এবং আপনি তো ম্যানেজার, ম্যানেজারিয়াল। ম্যাম আমার কাছে হচ্ছে ইজ দ্যাট সিন্ডিকেট থিং, যে যে পরিমাণের আছে ওইটা মানে মজুদ থাকা সত্ত্বেও বাজারে প্রোভাইড করা হচ্ছে না। আহ, Of course, it is a syndicate thing, but not the way it is portrayed in the media or it is portrayed in your, uh, by your policymakers. Not like that. আমরা এখনো প্রাইসিং চ্যাপ্টারে যাই নাই। কস্ট এবং আপনার প্রফিট কিভাবে আসলে এনশিওর করে ফার্মগুলা, সে চ্যাপ্টারে আমরা এখনো যাই নাই। বাট না গেলেও আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে না, ওয়েন উই give a price of a product depending on which market it is, either সেলার হচ্ছে প্রাইস মেকার অর হচ্ছে মার্কেট হচ্ছে প্রাইস মেকার। সো আমাদের মার্কেটটা তো কম্পিটিটিভ মার্কেট, মানে এখানে তো লেবু একজন প্রডিউস করেন না এবং লেবু একজন সাপ্লাই করেন না, রাইট? আবার লেবুর সিন্ডিকেটই বা কিভাবে হয়? কেন? কারণ ধরেন লেবু যারা পরিবহন করে নিয়ে আসে, হ্যাঁ, যার যেসব কোম্পানিগুলা বা হোলসেলার এবং রিটেইলাররা, তারা তো কোনো বড় বড় কোম্পানির নাম না। আপনি সয়াবিন তেলের ক্ষেত্রে আই এগ্রি, এই যে যেটা আমাদের এই পয়েন্টটা বলছে, ইন্টারডিপেন্ডেন্স লিমিটস প্রাইস কন্ট্রোল আনলেস কলিউশন, মানে যেহেতু বড় বড় কোম্পানিগুলো বিজনেসের সাথে রিলেটেড, ওরা আসলে ডিটারমাইন করে বাজারে সয়াবিন, মানে অফকোর্স উইথ দ্য গভর্নমেন্ট ইন্টারভেনশন, গভর্নমেন্টকে জানাই করে, কারণ হচ্ছে গভর্নমেন্ট এখানে নাক গলায়। তো কারণ এটা হচ্ছে এমন একটা কমিউনিটি যেটা বাজারে ইম্প্যাক্ট ফেলে, এই জন্য ওখানে। বাট দে আর, মানে যেহেতু অলিগোপলি মার্কেট, মানে একটা অল্প কিছু সংখ্যক ফার্ম অনেক বড় পার্সেন্টেজ অফ মার্কেট শেয়ার ওন করে, তো গভর্নমেন্ট ওদের সাথে নেগোশিয়েট করে, তারপরে একটা দেখেন না, গভর্নমেন্ট বলে যে লিটার প্রতি সয়াবিন তেলের দাম কত হবে বলে দেয়। হ্যাঁ, খুচরা সময় হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল সেলার্স অনেক সময় বেশি দামে বিক্রি করে, কারণ মার্কেট মনিটরিং নাই দেখে। কিন্তু লেবুর ক্ষেত্রে কি হয়েছে, মানে ওয়াই? কারণ আমি সয়াবিন তেলেরটা বুঝলাম, আমাদের থিওরির সাথে মিলেছে, আমাদেরকে বলেছে সিন্স আমাদের সয়াবিন তেলের মার্কেট আসলে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট না, এটা অলিগোপলি মার্কেট, কারণ কিছু বড় ফার্ম। লেবুর ক্ষেত্রে তো সেটা না, কাঁচামরিচের ক্ষেত্রে তো সেটা না, বেগুনের ক্ষেত্রে তো সেটা না। এবার ধরেন যেটা বললাম, ট্রাকে ট্রাকে চাঁদা দিতে হয়। আগে আপনি 5টা জায়গায় দিতেন, এখন আপনাকে তো 10টা জায়গায় দেয়া লাগে না, ওই 5টা জায়গায় দেয়া লাগে। এখন ঈদ উপলক্ষে ওখানে চাঁদার ফিস বেড়েছে কিনা সেটা আমরা জানি না, ধরে নিলাম বাড়ছে, কিন্তু খুব বেশি এমন বাড়ার কথা না যে আপনার 50 টাকার লেবু 100 টাকা হয়ে যাবে উইদিন আ ডে।
ম্যাম, আই থিংক হচ্ছে লেবুর সাপ্লাই হচ্ছে শর্টেজ আছে ওয়েদারের হ্যাঁ, জন্য, কারণ এখন লেবুর হচ্ছে সিজন না। হ্যাঁ, কিন্তু ধরেন লেবুর সিজন না, কিন্তু আমরা তো জানি যে রমজানের মাসে লেবু লাগবে এবং ইম্পোর্টাররা যথেষ্ট লেবু আমদানি করে রেখেছে, এবং আমাদের যতটুকু প্রডিউস হয়েছে সেটা তো অফকোর্স আমাদের মার্কেট ডিমান্ডটা ফুলফিল করতে পারে না। সো ইম্পোর্টাররা অলরেডি লেবু ইম্পোর্ট করে রেখেছে, এই জন্য লেবু বাজারে আছে। আপনি মানে কোনো থিওরিতেই আপনি ফেলতে পারবেন না এটাতে। কেন? বিকজ ইট ইজ আনএথিক্যাল প্র্যাকটিস। আপনার ইকোনমিক থিওরি অনুযায়ী ডিমান্ড সাপ্লাই এবং মার্কেট যে সমস্ত আমাদেরকে মেকানিজমের কথা বলেছে, এটা মনোপলিও না, এটা অলিগোপলিও না। হ্যাঁ, সয়াবিন তেলের ক্ষেত্রে কিন্তু অলিগোপলি, ওইখানে সিন্ডিকেট অনেক কিছু ডিটারমাইন করে। লেবু, কাঁচামরিচ, বেগুনে কিন্তু সিন্ডিকেট নাই। কেন? কারণ ওইটা কোনো বড় বড় হোলসেলার এবং রিটেলার এটা করে না। চালের ক্ষেত্রে অলিগোপলি মার্কেট। কেন? বাজারে কয়েকজন মাত্র যারা বড় বড় কোম্পানি যারা চাল আমদানি করে এবং প্রডিউসার থেকে মজুত করে রাখে, মানে হোলসেলার এবং রিটেলার আছে বড় বড়, তারা হচ্ছে আপনার অলিগোপলি মার্কেটের মেকানিজমে কাজ করে, এই জন্য চাল দাম কমাইতে পারে বা বাড়াইতে পারে। দ্যাট ইজ অলসো আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিস, কারণ আপনি যদি বেশি প্রফিটের জন্য লাইক সাপ্লাই কমায় দেন, তো ওইটা তো আনএথিক্যাল না, ওটাই লিগ্যাল আসলে। কিন্তু এইখানে যেটা হয়েছে সেটা পুরাটাই হচ্ছে আনএথিক্যাল মানে বিজনেস প্র্যাকটিসেস। এখন আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিসকে আপনি ল দিয়ে ধরতে পারবেন না, এটা পসিবল না। এই জন্যই আমাদের নিত্য প্রয়োজনীয় বলে যে বাজার চড়া থাকে, গভর্নমেন্ট কিছুই করতে পারে না, সিন্ডিকেট সিন্ডিকেট এটাকে নিয়ন্ত্রণ করে। অফকোর্স দেয়ার আর সিন্ডিকেটস এবং ইট ইজ আ বিগ প্রবলেম, বাট নট ফর অল প্রোডাক্টস। সো এই জন্য মার্কেট মেকানিজমটা বুঝতে হয়। মানে আপনি যদি ওর লেবুর দাম না বাড়ায় সয়াবিন তেলের দাম বাড়তো, চিনির দাম বাড়ায় দিত, অফকোর্স দাম বাড়ছে, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি সিন্ডিকেট। মানে they determined the price of per kg since they are holding the majority market share. হ্যাঁ, এই এই ডালের ক্ষেত্রে এটা হইতে পারে, বিকজ ওইটাও একটা বড় বড় বিজনেসম্যানরা করে রাখে। বাট ভেজিটেবল মার্কেট আমি তো কোনো সিন্ডিকেট দেখি নাই। কে, কার সিন্ডিকেট ভেজিটেবল মার্কেটে? হু ইজ দ্য সিন্ডিকেট? ম্যাম, ভেজিটেবল মার্কেটে যদি সিন্ডিকেট না থাকে তাহলে সারা দেশে একবারে কিভাবে বেড়ে গেল? তাহলে তো কারণ কোথাও আপনার তো বলতে মোবাইল কোথাও ফোন বাড়ছে না। আছে। আপনার মোবাইল ফোন আছে। ঢাকায় কি হচ্ছে, আপনি সাথে সাথে সাভার, রংপুর, দিনাজপুর সেকেন্ডে আপনি বুঝে যাবেন। আমরা যেটা মানে মিস করি এসব ক্ষেত্রে সেটা হচ্ছে উই হ্যাভ ভেরি মানে মানে ভেরি, এখন তো আমরা প্রেজেন্টে বাস করি, মানে আমাদের ইনফরমেশন এখন সেকেন্ডে আমরা পাই, মানে উই আর নট গেটিং এনি ডিলেইড গেটিং ইনফরমেশন। সো আমি যদি দেখি রূপগঞ্জে 100 টাকা, আমি যদি সুনামগঞ্জে থাকি আমিও 100 টাকা করে ফেলবো, বা আমার সাথে মিল করে 80 টাকা করে ফেলবো আমার মার্কেটে যদি সে থেকে আমি যদি করি। কারণ এখন সবাই সবাইকে ফোনে মার্কেটের প্রাইসটা বলে দেয়। এখন তো আর আগের দিন নাই যে ইউ ডোন্ট হ্যাভ ইনফরমেশন, আপনি তো জানেন না সাভারের মার্কেটে কত টাকায় বিক্রি হচ্ছে, আপনি তো জানেন না যারা সেল করছে। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে মিস ওদের নিজেদের মধ্যে কি এই ইনফরমেশন নেটওয়ার্কটা এত স্ট্রং? না, এত স্ট্রং না। আপনি ঢাকার সবগুলা বাজারে দেখবেন একই রকম দামে বিক্রি করবে, কিন্তু ঢাকার বাজারের সাথে চিটাগং, চিটাগং না, ধরেন রংপুরের একটা রিমোট ভিলেজের কিন্তু যোগাযোগ নাই, ওইখানে কিন্তু দেখবেন একই দামে বিক্রি করছে না। আপনি বলতে পারেন না ওরা তো হচ্ছে ওদের ওখানে যারা সাপ্লাই দেয় তারা তো লোকাল, এই জন্য ওদের ট্রান্সপোর্টেশন কস্ট নাই, এই জন্য ওদের কম। হ্যাঁ, সেটাও একটা কারণ। প্লাস হচ্ছে ওরা ওইখানে মানে আমাদের এখানে যে ম্যানিপুলেশনটা হয়েছে, মানে আমি আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিসেস বলছি কেন, বিকজ এই প্রাইস হাইকটা করা হয়েছে ম্যানুয়ালি, মানে ইট ইজ মার্কেট মেকানিজম এটাকে
এইটার জন্য দায়ী না, এটার জন্য দায়ী হচ্ছে ইন্ডিভিজুয়াল বিজনেসম্যানরা, যারা এই প্রাইসটা বাড়ায় দিছে আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, তো এই জন্য মোটা দাগে আসলে এই এই সমস্যার সমাধান অনেক কমপ্লিকেটেড, ইট ইজ নট ইজি। এবং মার্কেট মেকানিজম আমরা যেহেতু ডিফারেন্ট টাইপস অফ মার্কেট পড়ছি, আপনাদের বোঝার জন্য বলছি যে মোটা দাগে ও ভালো ও খারাপ ও সিন্ডিকেট এগুলা আসলে বলাটা ঠিক না। কেন ঠিক না? কারণ এই পুরা সাপ্লাই চেইন মানে producer to final consumer, that is supply chain, right? So producer এরও তো raw materials লাগে, right? So it's a very it is a complicated supply chain mechanism. এখন supply chain এর কোথায় কোন মেকানিজমে কোন ডিসরাপশন হচ্ছে, এই পুরা সাপ্লাই চেইনে অ্যাক্টরস গুলা কারা এবং তারা কিভাবে এই পুরা প্রাইসিং মেকানিজমের সাথে রিলেটেড। কারণ প্রাইস তো সেটা হয় কস্ট আর প্রাইস আর প্রফিট, এই তিনটা তো ইন্টারলিঙ্ক। তো রেভিনিউ ইজ ইকুয়াল টু হোয়াট? প্রাইস ইনটু ইউনিট সোল্ড। তো যতগুলা ইউনিট তৈরি করছে সেটাকে প্রাইস দিয়ে গুণ করলে হয় রেভিনিউ, তার থেকে মাইনাস করলে কস্ট হয় হচ্ছে আপনার, কস্ট করলে হয় প্রফিট। আবার কস্টও তো অনেক ধরনের আছে, রাইট? সো আপনার যে পরিবহন চাঁদা সেটাও আপনার পার্ট অফ ইওর কস্টিং সিস্টেম। হ্যাঁ, পরিবহন চাঁদাটা, কারণ আপনি যখন প্রাইস করেন তখন আপনি প্রফিট মার্জিন রেখে করেন এবং আপনার যত কস্ট হয়েছে সেটা। এখন ধরেন আমরা যখন প্রাইস করি, হ্যাঁ, প্রাইসিং অফ আওয়ার গুডস করি, তখন কি আমরা যে আপনাদেরকে ওই যে আপনার মার্কেটিং এ প্রাইসিং চ্যাপ্টারটা আছে, ওখানে বলেছে যে কস্ট প্লাস মার্কআপ একটা প্রাইস, বেশিরভাগ ক্ষেত্রে ওইটাই মানুষ করে আর কি। তো এত সায়েন্টিফিক মেথডে কি আমাদের থিংটা করা হয়? আমরা কত মার্কআপ রাখবো, হ্যাঁ, সেটা কিভাবে ডিটারমাইন করে ফার্মস গুলা? কোনো কি এখানে কোনো মানে সফিস্টিকেটেড সফটওয়্যার আছে যেটা প্রাইস মানে যে সেলাররা ব্যবহার করে? নাই কিন্তু। তার মানে কি সবই মুখে মুখে। আমার মার্কেট মেকানিজম হচ্ছে ভেরি অর্গানিক, সায়েন্টিফিক প্রসিডিয়ার ফলো করে না। তো ইকোনমিক্স এর থিওরি এখানে কাজ করবে, এটা তো একটু ডিফিকাল্ট, তাই না? তো এই জন্য বললাম আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিসেস। আমরা আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারবেন কিন্তু এলিমিনেট করতে পারবেন না, ঠিক আছে? আবার আপনি আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিসও আপনি কমায় ফেলতে পারবেন কিন্তু এলিমিনেট করতে পারবেন না। এই জন্য বাজার মনিটরিং একটা বড় জিনিস যেটা আমাদের দেশে মিসিং। তো বাজার মনিটরিং করবে কে? তারাই তো নিজেরাই ঘুষ খায়। এবং আবার বাজার মনিটরিং করার জন্য যে আপনার ফোর্স লাগবে সেটা গভর্নমেন্টের নাইও। মানে বাণিজ্য মন্ত্রণালয়ে বাজার মনিটরিং এর ফোর্স আছে কিন্তু ওরা ওয়ার্কেবল না। এবং যতজন দরকার, আমাদের তো প্রত্যেকটা মিনিস্ট্রির অর্গানোগ্রাম দেখলেই আপনি বুঝতে পারবেন আননেসেসারি কত লোক ওখানে কাজ করে যাদের আসলে কোনো কাজ নাই, কিন্তু তারা ওখানে আছে, ঠিক আছে? তো যাই হোক, ওগুলা তো আপনার ডিফারেন্ট ইস্যু। আমি অপারেশন লেভেলে চলে গেলাম। আমরা ওই থিওরি লেভেলে যদি থাকি তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বলছি। সো অলিগোপলি মার্কেটের একটা নেচার হচ্ছে যে এই market syndicates, they controls the price unless they have competition among themselves. Okay, so যখন আপনি best of cooperating and acting like a monopolist by producing a small quantity of output and changing a price above marginal cost. আচ্ছা, আমি যেহেতু এখনো মার্জিনাল কস্টটা পড়াই নাই তাই আপনাকে আমি আমার ভাষায় বলছি, যখন মার্জিনাল কস্ট বলবো তখন আপনি আরো বেটার বুঝতে পারবেন যে আপনি যদি স্মল কোয়ান্টিটি প্রডিউসার হন, যে আপনি তো মানে 40% না বড় বড়, বাকি 60% তো ছোট ছোট, তাহলে ওরা কিভাবে প্রাইস গিভার না টেকার, ওরা কিভাবে প্রাইসিংটা করে? ওরা মার্জিনাল কস্টের সাথে রিলেশন রেখে করে, মানে অ্যাডিশনাল ইউনিট তৈরি করতে তার কত টাকা খরচ হয় এবং সেই অনুযায়ী সে প্রাইসিং এ দেখে যে কত টাকায় বিক্রি করলে তার প্রফিট লেভেল মার্জিনটা ঠিক থাকে। সো দেয়ার আর মেনি ব্যারিয়ার্স টু এন্ট্রি, অফ কোর্স। আপনি চাইলেই সোয়াবিন তেলের মার্কেটে ঢুকতে পারবেন না, পসিবল না, এন্ট্রি ব্যারিয়ার অনেক বেশি।
হ্যাঁ, এবং নন প্রাইস কম্পিটিশন ইজ হায়ার, কারণ প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করা যায়। আপনি রূপচান্দার সয়াবিন তেল কিনবেন, নাকি বসুন্ধরার সয়াবিন তেল কিনবেন, নাকি সানফ্লাওয়ারের সয়াবিন তেল কিনবেন, না রাঁধুনির সয়াবিন তেল কিনবেন, না সেনা, তাই না? মোটামুটি প্রোডাক্টটা তো মোটামুটি আইডেন্টিক্যালি, বাট কোয়ালিটিতে ভ্যারি করে। সো যে যেটাতে অভ্যস্ত, মানে তার মানে কি, দে ডিফারেন্সিয়েট দেয়ার প্রোডাক্ট উইথ কোয়ালিটি, তাই না? এখন অফকোর্স ব্র্যান্ড ইজ অ্যানাদার, মানে কোয়ালিটি আইডেন্টিফাইং ফ্যাক্টর। সো আপনি যদি ব্র্যান্ড দেখে কিনেন, তো সে ডিফারেন্সিয়েট করেছে কোয়ালিটি অনুযায়ী। অফকোর্স ব্র্যান্ড নেম তো তখনই তৈরি হয় যখন আপনি কাস্টমারের কাছে আপনার কোয়ালিটিটা সেল। ওকে, সো আপনাদের এই বইয়ের উদাহরণ, এই অলিগোপলির উদাহরণ হচ্ছে এয়ারক্রাফটস অ্যান্ড টায়ার্স। আমি কেন সয়াবিন তেল বললাম, যাতে আপনি বুঝতে পারেন। তাই বলে সয়াবিন তেল কি পৃথিবীতে অলিগোপলি মার্কেট না, ও কম্পিটিটিভ মার্কেটেই আছে ইন্টারন্যাশনালি। আমি জাস্ট আমাদের ইয়ে থেকে বললাম আর কি। আপনাদের বইয়ের উদাহরণ আছে হচ্ছে এয়ারক্রাফট অথবা টায়ার। এয়ারক্রাফট তো বুঝছেনই, পৃথিবীতে কয়টা কোম্পানি আছে যারা এয়ারপ্লেনস তৈরি করে? তো কয়টা, হাতে গোনা, না? এয়ারবাস, তারপরে হচ্ছে আপনার ভার্জিন, কি জানি, কি উফ রে, ভার্জিন আটলান্টিক তো ওদের এয়ারক্রাফটের নাম একটা, কি জানি, ওই ওই যে উনি যে হাওয়াই শার্ট পরে থাকে সব সময়, তার তার একটা এয়ারক্রাফট কোম্পানি আছে, হ্যাঁ। তারপরে বোয়িং আরেকটা। তো তার মানে অল্প কয়েকজন মানুষ, কয়েকটা। তো এটা আবার টায়ারের ক্ষেত্রেও, হ্যাঁ, আমরা কিন্তু অনেক কিছু, বাংলাদেশে তো টায়ার খুবই কম, না? আমরা, রহিম আফরোজ শুধু আমাদের টায়ার তৈরি করে বাংলাদেশি, আর সবই হচ্ছে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। এই রহিম আফরোজ কি এখনো টায়ার তৈরি করে, না কেউ টায়ার তৈরি করা ছেড়ে দিস? করে না? ছেলেরা বলতে পারবে, ভুলে গেছি। এই রহিম আফরোজ কি এখনো টায়ার তৈরি করে, গাড়ির টায়ার? কেউ দেখি কথাই বলেন না, জানেন না। জানি না তো ম্যাম। হ্যাঁ, কেন জানেন না? কিছুই জানেন না কেন? এগুলো জানতে হয়, বাজারে একটু দেখতে হয়, চোখ কান খোলা রাখতে হয়। রহিম আফরোজের অনেক শোরুম ছিল টায়ারের, এখন আর নাই। করোনার সময় ওগুলা আস্তে আস্তে উঠে গেছে, ওদের শোরুম গুলা। কেন শোরুম না, ওদের আউটলেটস গুলা, সেলিং আউটলেটস। এখন তারা শুধু সাপ্লাই দেয়, কারণ আমি যখন আমার লাস্ট গাড়ির টায়ার মানে পাল্টাতে গেছি, তখন আমাকে বললো যে কেন রহিম আফরোজরা আর মার্কেটে নাই। মানে ওরা বললো যে না, ওরা এখন সাপ্লাই দেয় শুধু, ওরা আর সেলিং আউটলেট গুলা রাখে নাই, কারণ ওটা ওদের জন্য কস্ট এফেক্টিভ আর হয় নাই। কারণ আপনি বাজারে যদি নিজেই নিজেরটা বিক্রি করা শুরু করেন, তারপরে ওইটা তো একটা কস্ট আছে, না? দোকানের কস্ট আছে, কর্মচারীর কস্ট আছে, আবার আপনার সাথে তো কম্পিটিশন আছে। আপনি যখন দেন তখন আপনি তো, ধরেন, আপনি যেহেতু সাপ্লায়ারও, ছোট ছোট গ্যারেজ গুলাও আপনার থেকেই কিনে, বা বড় বড় অটোমোবাইল শপগুলোও আপনার কাছ থেকেই কিনে। কিন্তু আপনি যখন আবার একটা দোকান দিয়ে দেন, তখন একটা কম্পিটিশন হয়, কারণ আপনাকে তো আর আপনার সার্ভিস চার্জ দেয়া লাগে না, বা কমিশন, মানে আপনার আপনার কস্টিংটা একরকম, আপনি প্রাইসিং করবেন একরকম। কিন্তু আপনার তো ফিক্সড প্রাইস, মার্কেটে কে কত টাকা দিয়ে বিক্রি করতে পারবে, এর বেশি তো বিক্রি করতে পারবে না। তো তার মানে আপনার অ্যাডিশনাল কস্ট হচ্ছে এই আউটলেটের জন্য, আপনি তো অ্যাডিশনাল প্রফিট আর্ন করছেন না। তো এটা আসলে ডাজন্ট মেক সেন্স। তো এই জন্য ওদের করোনার সময় আরো বেশি দে টুক আ হিট অফ দেয়ার ইনভেস্টমেন্ট, সো দে অল টুগেদার বললো যে আমরা সাপ্লায়ারই থাকি, তাহলেই আমাদের লাভ বেশি। ঠিক আছে, যাই হোক, এটা তো আমি বললাম আর কি, ওই বাজারে কথা বলে। আমি জানি না কি হয়েছে, বাট মোস্ট লাইকলি এটাই হয়েছে। ওকে, আমি তো দেখি কোথায় চলে যাচ্ছি। অলিগোপলির পরে হচ্ছে ডুওপলি একটা আছে। ডুওপলি মানে হচ্ছে যেখানে অনলি টু প্রডিউসার। এ ডুওপলি ইজ আ অলিগোপলি উইথ অনলি টু মেম্বার্স। ইট ইজ দ্য সিম্পলেস্ট টাইপ অফ অলিগোপলি। সো আমাদের কি কোনো ডুওপলি আছে? কিছু মনে পড়ছে যেখানে যে মাত্র দুইজন ওইটা তৈরি করে? আমাদের দেশে কি মাত্র দুইজন তৈরি করে? কিছুই তো জানি না।
ডুওপলির উদাহরণ আর কি মাথায় আসছে না। মানে যখন দুজন মাত্র প্রডিউসার থাকে ওটাকে ডুওপলি বলে, ঠিক আছে? আমার কিছু মাথায় আসছে না দুইজন মাত্র তৈরি করে এরকম কোনো প্রোডাক্ট কোনটা হইতে পারে। ম্যাম আছে হ্যাঁ বিকাশ, নগদ, তারপর হচ্ছে উবার, পাঠাও। হ্যাঁ, উবার আর পাঠাও ছাড়াও তো আরো অনেক প্ল্যাটফর্ম আছে। এটা অলিগোপলি, ডুওপলি না। ডুওপলি আপনার নগদ আর বিকাশ ছাড়াও আরো আছে। আপনার ই ওয়ালেট আছে, তারপরে মানে গভর্নমেন্টের আরেকটা আছে, ট্রাস্ট ব্যাংকেরটার নাম হচ্ছে ই ওয়ালেট। আর গভর্নমেন্টের কি আছে না, রকেট, তারপরে হচ্ছে কয়টা বললাম, ই ওয়ালেট, বিকাশ, নগদ, রকেট। আপনি একটা ইন্টারেস্টিং কথা মনে করাই দিলেন, সেটা হচ্ছে যে নগদকে তো ধরেছিল না, বিকজ ওরা যেটা করেছিল তারা রেমিটেন্সের ট্যাক্স, মানে তারা রেমিটেন্সের ট্যাক্সটা গভর্নমেন্টকে দেয় নাই। মানে দে ডিড দ্য ফিনান্সিয়াল ট্রানজেকশন উইদাউট প্রোভাইডিং ট্যাক্সেস, কারণ ওরা আসলে মানি লন্ডারিং করছিল। সো মানি লন্ডারিং করে তারা কোটিপতি, হাজার কোটিপতি হয়ে গেছে। তাই গভর্নমেন্ট তাদেরকে ধরেছিল, বাট আবার ছেড়ে দিয়েছে। মানে গভর্নমেন্টকে ওরা সাইজ করে ফেলছে। আহ, আমাদের দেশে সবই আসলে সাইজ করাটা ইজিয়ার না, সবাই সবকিছু সাইজ করে ফেলে, কিছু করার নাই। সো monopolistic competition কি? Imperfect competition refers to those market structure that fall between perfect competition and pure monopoly. মানে মনোপলিও না, আবার পারফেক্ট কম্পিটিশন না। তাই মনোপলির মতো যেটা, সেটাকে মনোপলিস্টিক করে। কারণ এখানে মেনি ফার্মস আছে যারা একই ধরনের প্রোডাক্ট তৈরি করে, বাট নট আইডেন্টিক্যাল। হ্যাঁ, মানে মনোপলিস্টিক কম্পিটিশন, ওই যে একটু আগে বোধহয় বলছিলাম না, অলিগোপলি আর মনোপলিস্টিক এর মধ্যে যখন পার্থক্য বলছিলাম। সো এটা কি হইতে পারে, যেমন আপনার ক্লোদিং দেখেন, সবাই টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিক্রি করে, টাঙ্গাইল তাঁতি ঘর, টাঙ্গাইল ঘর, ইন্ডিভিজুয়াল কাস্টমার্স। হ্যাঁ, কিন্তু টাঙ্গাইলের শাড়িগুলোর একটা প্রাইস রেঞ্জ আছে, আপনি চাইলে ওইটার বেশি বা কম করতে পারবেন না। এবং শাড়িগুলো তো আইডেন্টিক্যালও না, না, কারণ কেউ হয়তো এক এক ধরনের এক একজন ডিজাইন দিয়েছে, বাট আমার কাছে তো সব একই লাগে। তো এনিওয়েজ, market that have some features of competition and some features of monopoly, we call that monopolistic competition। না, যেমন আপনার সবাই তো শাড়ি বিক্রি করছে, রাইট? আপনার জামদানি শাড়িও শাড়ি, টাঙ্গাইল শাড়িও শাড়ি, তারপরে হচ্ছে আপনার, বাট বিভিন্ন প্রাইস রেঞ্জ আছে, রাইট? মানে যেহেতু ডিজাইন এবং কোয়ালিটি ডিফারেন্ট। তো জামদানি শাড়িরও আবার দেখেন বিভিন্ন ধরনের আছে। মানে ক্লোদিং ইজ ওয়ান মনোপলিস্টিক কম্পিটিশন। রিটেল ট্রেড গুলা, কারণ রিটেল স্টোর তো খুব বেশি না, দেখেন স্বপ্ন, আগোড়া, ইউনিমার্ট, দে আর ইন মনোপলিস্টিক কম্পিটিশন। কেন? কারণ সিমিলার প্রোডাক্টস বাট নট আইডেন্টিক্যাল। মানে কি আইডেন্টিক্যাল প্রোডাক্ট? মানে একই আউটলেট গুলার এক্সপেরিয়েন্স তো একই ফর কাস্টমার্স, তাই না? তবে প্রোডাক্ট ভ্যারাইটিস এক একটার এক এক রকম, কারো বেশি বিদেশি প্রোডাক্ট বেশি, কারো কম, কারো আউটলেটটা বেশি হাইফাই, কারো কম, মানে ইউজার এক্সপেরিয়েন্স ভ্যারি করে। সো ক্যারেক্টারিস্টিক্স অফ মনোপলিস্টিক্স কম্পিটিশন, মানে দেয়ার উইল বি মেনি ফার্মস অ্যান্ড সেলার্স, বাট দে উইল বি মানে compete with each other by differentiating their products। না, দেখো স্বপ্নের ইউজার এক্সপেরিয়েন্স আর ইউনিমার্টের ইউজার এক্সপেরিয়েন্স কিন্তু এক না। অ্যান্ড দে হ্যাভ লিমিটেড কন্ট্রোল ওভার প্রাইস, কারণ যেহেতু কম্পিটিশন আছে, তো তারা সবসময় চাইলেও প্রাইস গিভার হইতে পারে না। তো ফিউ এন্ট্রি ব্যারিয়ার্স, ফিউ এন্ট্রি অ্যান্ড এক্সিটস। হ্যাঁ, তো যেহেতু এটা মোনোপলিস্টিক কম্পিটিশন, তো এটার অনেক বেশি ব্যারিয়ার না টু এন্টার ইনটু দ্য মার্কেট। মাচ নন প্রাইস কম্পিটিশন। হ্যাঁ, তো যেহেতু প্রাইস দিয়ে কম্পিট করাটা একটু ডিফিকাল্ট, তখন এরা কি করে, এরা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ড, এসব এর মাধ্যমে নিজেদেরকে ডিফারেন্সিয়েট করে, সো দ্যাট ইউ গো। যেমন রেস্টুরেন্টস, তো সব রেস্টুরেন্টসেই তো বিরিয়ানি পাওয়া যায়, তারপরে দেখেন কাচ্চি ভাই, সুলতানস ডাইন, তারপরে হচ্ছে আপনার বারবিকিউ টু নাইট,
কোথায় কাচ্চি পাওয়া যায় না? আমাদের সবগুলাতেই কাচ্চি পাওয়া যায়। আমার তো কাচ্চি খাইতে ইচ্ছা করছে, যদিও খাবো না, কারণ হচ্ছে একে তো রোজা রেখে এগুলা খাওয়া ঠিক না, আবার আমাদের হাই কোলেস্টেরল। থাক, আমরা রেস্টুরেন্টস এর কথা তো না বলি। এখন আজান দিচ্ছে, তাই আমরা একটু 5 মিনিটের ব্রেক নেই। হ্যাঁ, আমরা ব্রেকের পরে আবার আসি। লেটস টেক আপ 5 মিনিটস ব্রেক। যারা নামাজ পড়তে চান তারা চাইলে নামাজ পড়ে আসতে পারেন, অথবা আমাদের ক্লাস শেষ হলে নামাজ পড়তে পারেন। বাট যেহেতু আজান দিচ্ছে, আমরা একটু ব্রেক নিই। ওকে ম্যাম।
হ্যাঁ, ঠিক আছে, আমি চলে আসছি। আপনারা আশা করছি আমার সাথে আছেন। তো আমরা মনোপলিস্টিক কম্পিটিশনের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। তো ওই ক্যারেক্টারিস্টিক্স গুলাই এখানে আর কি আরেকটু ডিটেলসে লেখা আছে। তো আমরা জাস্ট যেহেতু বলে ফেলছি, যেমন এখানে যেখানে দেখেন কয়েকটা এক্সাম্পল দিয়েছে, বুক, সিরিজ। এখন তো আর সিডি পাওয়া যায় না। মুভিজ, কম্পিউটার গেমস, পিয়ানো লেসেন্স, কুকিজ, ফার্নিচার্স, এগুলা কি মনোপলিস্টিক মনে হচ্ছে না? কারণ কে পিয়ানো লেসনটা দিচ্ছে এটার উপরে কিন্তু কোয়ালিটি ভ্যারি করে। মানে অনেকগুলা পিয়ানো স্কুল আছে, সবাই কিন্তু একরকম করে একই ধরনের টিচিং মেথড ফলো করে না। হ্যাঁ, এখানে তারা নিজেদেরকে ডিফারেন্সিয়েট করেছে হচ্ছে তাদের যে ইউনিকনেস আছে সেটা অনুযায়ী। তো কোয়ালিটি অফ দ্য সার্ভিস দ্যাট দে প্রোভাইড আর ডিফারেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্টস গুলা তো কিন্তু দেখেন অনেকে আছে ফার্নিচার মানে একজন তো বিক্রি করছে না, অল্প 2-4 জন বিক্রি করছে না, দের আর মেনি। মানে ইটস লাইক কম্পিটিশন, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, বাট কম্পিটিটিভ মার্কেটের মতো কিন্তু কাজ করছে না। কেন করছে না আমি আপনাকে একটু পরেই বলতেছি। হাউ মনোপলিস্টিক কম্পিটিশন ইজ ডিফারেন্ট দেন ডিফারেন্ট মনোপলি মনোপলিস্টিক কম্পিটিশন এবং পারফেক্ট কম্পিটিশন, এরা কেন একজন একজনের থেকে আলাদা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন তো বলে ফেলেছি যে দে আর ডিফারেন্ট দেন আদার, এবং তারা তাদের ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড সোপিং, মানে প্রাইস বাড়লে তাদের ডিমান্ড কমে, যেটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেটের একটা উদাহরণ, যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। হ্যাঁ, এটা কিন্তু পারফেক্ট কম্পিটিশনে। মনোপলিতে কিন্তু না, প্রাইস যাই থাকুক ডিমান্ড একই থাকবে। কেন? কারণ হচ্ছে আপনার ওরা দে আর দ্য অনলি সেলার। হ্যাঁ, মনোপলিস্টিকের হচ্ছে ফ্রি এন্ট্রি অর এক্সিট, মানে পারফেক্ট কম্পিটিটিভ, মানে যে কেউ চাইলে আসতে পারে, আবার যে কেউ চাইলে লাইক ইট ক্যান এন্টার অ্যান্ড ক্যান এক্সিট ফ্রম দ্য মার্কেট, বিকজ ইউ নো the market determines how many players are there will be profitable. এখন যদি বেশি হয়ে যায় তাহলে তো অফকোর্স আপনার লস ইনকার করতে হবে, কিন্তু মার্কেট মেকানিজমই আসলে ডিসাইড করে যে কতজন ওই মার্কেটে বিজনেস করতে পারবে আসলে, বিকজ দে ডিফারেন্সিয়েটেড দেয়ার প্রোডাক্টস বাই মানে তাদের কম্পিটিটিভ, যেহেতু মেনি সেলার্স, তো আপনি কিভাবে মানে আপনি ওখানে বিজনেস করবেন আসলে। তো ম্যানেজারদের জন্য লেসন হচ্ছে এখানে আপনাকে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি নিতে হবে, মানে হাউ ইউ আর ডিফারেন্ট বেটার দেন ইউর কম্পিটিটার্স, হোয়াট আর ইউ অফারিং দ্যাট দে আর নট অফারিং, মানে হাউ ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার্স। এটা দিয়ে আপনাকে মার্কেটে এস্টাবলিশ করে করতে হবে আপনাকে, যাতে আপনি আপনার প্রোডাক্টটা আপনার মনের মতো প্রাইসে বিক্রি করতে পারেন। Okay, so short run economics profit encourage new firms to enter the market, increases the number of products offered, reduces demand faced by the firms already in the market, incumbent firms demand curve shift to the left, demand for the incumbent firms, মানে এটা মানেটা কি? এই যে এত কথা বলতেছে, তো শর্ট টার্মে কি হয় আর লং টার্মে কি হয়। আবার বলছি, যেহেতু ইকোনমিক্স অফ স্কেল আমি আপনাদেরকে এখনো বলি না, এটা না বললেও বলে দিলাম কয়েকবারই। সেটা হচ্ছে যে ওয়েন ইউ ক্যান সেল ইউর প্রোডাক্ট মোর দেন ইউর মার্জিনাল কস্ট, মানে ততক্ষণ পর্যন্ত আপনি প্রফিট আর্ন করতে পারেন যখন আপনি মার্জিনাল কস্টের বেশি আপনার প্রাইসটা হয়। এটা থিওরিটা আছে, আমরা 14 নাম্বার চ্যাপ্টারে দেখব। তো প্রাইসটা আপনি মার্জিনাল কস্টের বেশি, তখন আপনাকে বলে ইকোনমিক্স অফ স্কেল, মানে ইউ আর নট ইনকারিং এনি লসেস, আপনি ইকোনমিক্স অফ স্কেলে আছেন। তো এই ডিফারেন্সিয়েট করার মাধ্যমে আপনি কি করেন, আপনি যেহেতু যারা এন্টার করে তারা যদি নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারে, তারা কিন্তু তাদের প্রোডাক্ট সেল করতে পারে, সো দে ক্যান এক্সিস্ট ইন দ্য মার্কেট, মানে দে ক্যান স্টে ইন দ্য মার্কেট। তো তাহলে যদি নতুন আসে, তার মানে কি নিউ প্রোডাক্টস আর অফার ইন দ্য মার্কেট। তো এখন যখনই নতুন প্রোডাক্ট অফার হয় তখন কি হয়, প্রাইসটা একটু সেন্সিটিভ হয়ে যায় না? কারণ তখন আপনি প্রাইসও কম্পেয়ার করেন। হ্যাঁ, যে আমি যদি এর স্যারের কাছে পিয়ানো শিখি তাহলে পার মান্থে কত টাকা দিতে হবে, আর ওই স্যারের কাছে শিখলে কত টাকা দিতে হবে, এই রেস্টুরেন্টে যদি কফি খেতে যাই কত টাকা দিতে হবে, আর সিমিলার ওই রেস্টুরেন্টে গেলে কত টাকা দিতে হবে, রাইট? সো এই জন্য আপনি যদি নতুন হয়ে ঢুকেন তাহলে আপনি কম্পিটিশনে আপনি টিকে থাকবেন। হ্যাঁ, তো এই জন্য ডিমান্ড
যখনই একটা নতুন প্রাইস হয়, ডিমান্ড কার্ভটা রিডিউস হয় না, ইউ গেট এ নিউ ডিমান্ড কার্ভ, কারণ মানুষের টেস্ট চেঞ্জ হয়। তো আপনি হয়তো ওই রেস্টুরেন্টে মানে অ্যাটমসফিয়ারটা একটু বেটার করলেন, তখন মানুষ কি করবে, আপনার প্রাইস সে নতুন ডিমান্ড তৈরি হবে, রাইট? তার মানে কি, একই ডিমান্ড কার্ভ, এটা ডাউনওয়ার্ড স্লোপিং না, লাইক অলিগোপলি, ইট ইজ ডিমান্ড কার্ভ উইল শিফট। তো ফেভারেবল হইলে লেফট আর আনফেভারেবল হইলে রাইট, সেটা তো আমরা জানি। ঠিক আছে, সেটাই এখানে বলছে। কখন প্রফিট ডিক্লাইন করে, যখন হচ্ছে আপনার ওই আপনার ডিমান্ড ফর দ্যাট প্রোডাক্ট ডিক্রিজেস, হ্যাঁ, তখন মানে মোট কথা আপনাকে মনোপলিস্টিক কম্পিটিশনে টিকে থাকতে হইলে প্রোডাক্টের কোয়ালিটি বেটার করতে হবে দেন ইয়োর কম্পিটিটরস, আদারওয়াইজ এটা আপনি টিকে থাকতে আসলে পারবেন না। ঠিক আছে, সো তারপরে বলেছে মনোপলিস্টিক, ও যেটা বলতেছিলাম, পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন আর মনোপলি, এই তিনটার মধ্যে আসলে পার্থক্যটা কি? হ্যাঁ, এক্সেস ক্যাপাসিটি আর মার্কআপ, এই দুইটা হচ্ছে পার্থক্য। সো এক্সেস ক্যাপাসিটি কি আর মার্কআপ কি সেটা আমরা আসেন জানি, তাহলে আপনি বুঝতে পারবেন যে পার্থক্যটা আসলে কোথায়। In perfect competition market, there is no excess capacity in the long run. What does it mean? ও আচ্ছা, এইটা যে বলবো এক্সেস ক্যাপাসিটি আর আপনার ওই যে মার্কআপ, তার আগে তো আমি আপনাদেরকে এই বলি নাই, পারফেক্ট কম্পিটিশন বলি নাই কেন? আমি কি আপনাকে অন্য একটা ক্লাসে পারফেক্ট কম্পিটিশন বলছিলাম? যদি না বলে থাকি আপনি শুনে রাখেন, এখানে লেখা নাই, আমি জাস্ট মুখে বলতেছি। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট মানে হচ্ছে when there are many buyers and many sellers, no single buyer or a group of no single seller or group of sellers controls the market itself determines the price of the product, and the entry and exit, there is no barriers. So anybody can enter and anybody can exist. And market determines the price. তার মানে হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর উপরে বেস করে আপনার মার্কেট মেকানিজম এমন ভাবে কাজ করে যে এটা হচ্ছে আপনার মার্কেট ডিটারমাইন্স দ্য প্রাইস। যদি প্রাইস বেশি হয় ডিমান্ড কমে যাবে, আবার প্রাইস বাড়লে ডিমান্ড বাড়বে, সরি প্রাইস কমলে ডিমান্ড বাড়বে। সো মার্কেট এমনভাবে কাজ করে যেন ডিমান্ড এবং প্রাইস ওই দুটার রিলেশনশিপটা এমন হয় যেন নো ফার্ম ইনকার লসেস, কারণ আপনার তো ইনকার লস হলে আপনি চলে যাবেন মার্কেট থেকে। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে মানে এভরিওয়ান ইজ প্রাইস টেকার, প্রাইস গিভারকে মার্কেট, যেটাকে আমরা বলি ইনভিজিবল হ্যান্ড। আপনাকে বোধহয় চ্যাপ্টার 1-এ আমি ইনভিজিবল হ্যান্ডের কথা যদি না বলে থাকি, তাহলে আবার বলছি সেটা। ইনভিজিবল হ্যান্ড মানে হচ্ছে এটা তো আর মানে কারো হাত না, মার্কেট মেকানিজম ওয়ার্কস ইন আ সার্টেন ওয়ে, যে মনে হয় যেন মার্কেটই পুশ করেছে আপনার ডিমান্ড আর সাপ্লাইকে ইকুইলিব্রিয়ামের দিকে যেতে, তাই বলে ইনভিজিবল হ্যান্ড। ও যেটা আমরা বলেছিলাম মনে আছে, যে প্রাইস যদি বেড়ে যায় তখন আমরা ওই প্রোডাক্টটা না কিনে সাবস্টিটিউটের কাছে যাই, অথবা আমার লাইফস্টাইলটাকে এমনভাবে চেঞ্জ করে ফেলি যাতে আমাকে ওই প্রোডাক্টটা কিনতে না হয়। না, তার মানে কি, মার্কেট forces work in a certain way, it fixes the demand and supply of the market. তো এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, মানে কেউ আপনাকে কোনো কিছু করতে বাধা দিচ্ছে না। there is no barriers to do anything for the sellers and for the buyers, so you are free to do anything. দেখেন মনোপলিস্টিক কম্পিটিশনে আমাদেরকে একটু ম্যানিপুলেট করতেছে না সেলাররা, মনোপলিতে তো পুরাটাই, অলিগোপলিতে হচ্ছে গ্রুপ অফ সেলার্স করছে, কিন্তু পারফেক্ট কম্পিটিশনে নো ওয়ান। হ্যাঁ, মার্কেট হচ্ছে ডিটারমাইন করে এভরিথিং। সো এখন মনোপলি আর তাহলে পারফেক্ট কম্পিটিশনের মধ্যে পার্থক্য কি ছিল, যে মনে আছে আমরা ওইখানে বলছিলাম, আগে পরে বলবো। এই যে দেখেন, imperfect competition refers to those market structure that fall between perfect competition and pure monopoly. ঠিক আছে, তার মানে হচ্ছে মার্কেটটা কি পারফেক্ট মার্কেট না ইমপারফেক্ট মার্কেট? পারফেক্ট মার্কেট হইলে তো আপনার পারফেক্ট কম্পিটিশন থাকলে মনোপলি হচ্ছে আপনার ওয়ান, আর ও পারফেক্ট কম্পিটিশনে মেনি বায়ার্স অ্যান্ড মেনি সেলার্স, এটা হচ্ছে একটা ডিফারেন্ট। আরেকটা হচ্ছে যদি আপনার কোনো ইন্ডাস্ট্রি থাকে, হ্যাঁ, উইচ
have which মানে faces competition with each other, তখন আবার ফার্মগুলা প্রাইস টেকার হয়। তো আপনার পারফেক্ট কম্পিটিশনে ফার্মগুলা হচ্ছে প্রাইস টেকার আর মনোপলি হচ্ছে প্রাইস মেকার। তো এই দুইটা হচ্ছে ডিফারেন্স। একটা হচ্ছে এন্ট্রি যেই ছাতায় ঢুকবে আর বের হবে, আর একটা হচ্ছে কে প্রাইস গিভ করবে আর কে প্রাইস টেক করবে। সেটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। ঠিক আছে? আর হচ্ছে এক্সেস বায়ার্স আর এক্সেস সেলার্স, ওটাতে যাই। Excess capacity. There is no excess capacity in perfect competition in the long run. So in the long run এ কি হয়, এই যে মানুষ যেহেতু নিজেকে অ্যাডজাস্ট করে ফেলে, মার্কেটের ইনভিজিবল হ্যান্ড ডিমান্ড আর সাপ্লাইকে এক মানে ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে যায়, এই জন্য মার্কেটে কোনো এক্সেস ক্যাপাসিটি হয় না। ঠিক আছে? কিন্তু মনোপলিস্টিক মার্কেটে কিন্তু আপনি চাইলে ওই যে যেটা আমাদের সিন্ডিকেট গুলা করে, হ্যাঁ, কারণ এখানে ঠিক কম্পিটিশনটা পারফেক্ট কম্পিটিশনের মতো না। এখানে ফার্মস অনেক সময় নিজেদের মধ্যে মেকানিজম করে কম্পিটিশনটাকে লেস করে ফেলতে পারে। ফ্রি এন্ট্রি রেজাল্ট ইন কম্পিটিটিভ ফার্মস প্রডিউসিং এট দ্য পয়েন্ট ওয়ার এভারেজ টোটাল কস্ট ইজ মিনিমাইজ উইচ ইজ দ্য এফিশিয়েন্ট স্কেল অফ ফার্ম। এটা আপনি এখন বুঝবেন না, এটা আমি যখন আপনাকে 14 নম্বর চ্যাপ্টার পড়াবো তখন বলবো। সেটা হচ্ছে এফিশিয়েন্ট স্কেল অফ প্রোডাক্ট কস্ট মানেটা কি। হ্যাঁ, ইনএফিশিয়েন্ট আর এফিশিয়েন্ট প্রোডাকশন কস্ট মানে কি? মানে হচ্ছে আপনার যখন পার ইউনিট প্রোডাকশন কস্ট, হ্যাঁ, এবং পার ইউনিট মার্জিনাল কস্ট প্রাইসের থেকে বেশি হবে না, ওইটাকে আমরা বলি এফিশিয়েন্ট প্রোডাকশন কস্ট। ঠিক আছে? কেন? কারণ কস্টের থেকে যদি আপনার প্রাইস বেশি কম হয় তাহলে তো আপনি লস করবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার সমান মানে মার্জিনাল কস্ট সমান হলে আসলে আপনি লস করেন না, আপনি গেইন করেন। মনে হচ্ছে যে আপনার লস হচ্ছে, যে আপনি, কিন্তু সেটা আসলে মানে যখন ক্যালকুলেট করে দেখা হয়, থিওরিতে ক্যালকুলেট করে দেখা হয়, তখন দেখা যায় যে as long as firms sell more than their marginal cost, মানে ততক্ষণ তারা এফিশিয়েন্ট স্কেলেই থাকে। ঠিক আছে? তখন তারা লস করে না। There is an excess capacity in monopolistic competition in the long run. Yes, কারণ হচ্ছে যেহেতু এখানে মার্কেট মেকানিজম কাজ করে না, the seller determines the quantity of goods and services in the market. So excess capacity হওয়ার পসিবিলিটি আছে। কেন? কারণ আপনার তো কোনো এন্ট্রি ব্যারিয়ার নাই। তো এখন যদি আমাদের ওই যে ক্যাফেটেরিয়াতে আরো, আমাদের ওখানে এন্ট্রি ব্যারিয়ার আছে, ওইটা পারফেক্ট কম্পিটিশন না। হ্যাঁ, মনোপলিস্টিক কম্পিটিশন ওখানে। এখন দেখেন অনেকগুলা শপ কিন্তু বন্ধ আছে, তারাও যদি চলে আসে তাহলে কিন্তু আপনার লস, যারা এখন আছে সবারই লস হওয়ার একটা পসিবিলিটি, কারণ এক্সেস সাপ্লাই হয়ে যাবে ডিমান্ডের থেকে। কারণ আপনি বেশি প্রাইসে বিক্রি করলে কেউই আসলে আপনারটা কিনবে না। মনোপলিস্টিক কম্পিটিশন উইল ডিউ টু দ্য এক্সেস ক্যাপাসিটি। ঠিক আছে? আর মার্কআপ ওভার মার্জিনাল কস্ট, আচ্ছা, মনোপলিস্টিক কম্পিটিটিভ ফার্ম প্রাইস এক্সিড মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের থেকে প্রাইস বেশি থাকে, কারণ নাহলে তো আপনি আসলে প্রফিট আর্ন করবেন না। আর মার্কআপ মানে কি? মার্কআপ হচ্ছে আপনার কস্ট প্লাস পার্সেন্টেজ অফ প্রফিট ইউ ওয়ান্ট টু আর্ন, তাকে বলে হচ্ছে মার্কআপ। সো পারফেক্ট কম্পিটিশনে মার্কআপ কে ডিটারমাইন করে? প্রডিউসার মানে সেলার। আর মনোপলিস্টিক কম্পিটিশনে মার্কআপ কে ডিটারমাইন করে যে সেটা হচ্ছে আপনার কম্পিটিটিভ ফার্মগুলা, মানে সবাই না, ইন্ডিভিজুয়ালের মার্কআপটা ঠিক করে হচ্ছে পারফেক্ট কম্পিটিশনে। কারণ ওটা তো ফ্রি মার্কেট, আপনি তো মার্কেট যে প্রাইসটা ডিটারমাইন করবে আপনাকে সেটা নিতে হয় আসলে, নাহলে আপনি আসলে প্রোডাক্টটা বিক্রি করতে পারেন না। তো এগুলা হচ্ছে থিওরি। ইন ট্রু সেন্স, ইন নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড পারফেক্ট কম্পিটিশন আছে, কারণ কোনো না কোনো ভাবে গভর্নমেন্টের রুলস রেগুলেশনস অথবা আপনার মার্কেটের রুলস এন্ড রেগুলেশনস মানুষকে আসলে পুরা পারফেক্ট কম্পিটিশন এনজয় করতে দেয় না। ঠিক আছে? তো যাই হোক, ওই
যেটা বললাম, আপনার মার্জিনাল কস্টের থেকে বেশি যদি প্রাইস হয় ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক আছেন, কিন্তু যখনই প্রাইস মার্জিনাল কস্ট থেকে কম হয়ে যায় তখন ইউ স্টার্টেড ইনকারিং লসেস। সো মনোপলিস্টিক কম্পিটিশনে ওইটা হওয়ার পসিবিলিটি হাই। পারফেক্ট কম্পিটিশনে তো আপনি প্রাইস টেকার, তো আপনি যতই মার্ক আপ দেন, যদি আপনি লসও করতে পারেন আপনি গেইনও করতে পারেন, কারণ মার্কেট অ্যাকচুয়ালি ডিটারমাইন্স যে আপনার প্রাইসটা কত হবে। আপনি চাইলেও মানে কত হয়ে মানে চাইলেও আপনি আপনি অনেক প্রফিট আর্ন করতে পারবেন না আনটিল এন্ড আনলেস আপনি প্রোডাক্ট সেল করেন বেশি। ঠিক আছে? তো প্রোডাক্ট কোয়ান্টিটির উপরে মানে প্রোডাক্ট মানে ব্র্যান্ড মানে কম্পিটিশনে যেটা হয় আর কি, মানে হাউ ইউ ডিফারেন্সিয়েট ইউর সেলফ ফ্রম ইউর কম্পিটিটর, কেন মানুষ আপনারটা কিনবে অন্যদেরটা কিনবে না। সো মনোপলিস্টিক কম্পিটিশন এবং পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, অলিগোপলি, দিজ আর ডিফারেন্ট মার্কেট মেকানিজম। ঠিক আছে? তো এই এই চারটা মেকানিজমের জিনিসটা বুঝতে হলে অ্যাডভার্টাইজিং করার দরকার না, ওটা হচ্ছে আপনার মার্কেটিং এর। সো ওই এই যে ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং, এই যে ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং এগুলা পড়ার দরকার নাই। ঠিক আছে? এগুলা হচ্ছে আপনার যখন আপনি মার্কেটিং নিবেন তখন পড়াই দিব না। এখন আপনি যেটা পড়েন সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম সেটারই একটা স্মল সিনাপসিস আর কি। এখানে ওয়ান ফার্ম, ফিউ ফার্মস, ডিফারেন্সিয়েটেড মেনি ফার্মস, বাট মনোপলিস্টিকে হচ্ছে ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টস, আর পারফেক্ট কম্পিটিশনে হচ্ছে মোটামুটি আইডেন্টিক্যাল প্রোডাক্টস। সো মনোপলি হচ্ছে ট্যাপ ওয়াটার, কেবল টিভি, অলিগোপলি হচ্ছে টেনিস বল, ক্রুড অয়েল, মনোপলিস্টিক হচ্ছে নোভেলস, মুভিজ, পারফেক্ট কম্পিটিশনে হচ্ছে আমরা হলে বলতাম রাইস, এখানে হচ্ছে উইট, মিল্ক, এগুলা। কারণ প্রোডাক্ট গুলা তো একই, আপনি ব্র্যান্ড নেম দিয়ে নিজেকে ডিফারেন্সিয়েট করেন আর সাথে। সো পারফেক্ট কম্পিটিশন মানে হচ্ছে দেয়ার আর মেনি বায়ার্স এন্ড মেনি সেলার্স, হ্যাঁ, এবং প্রোডাক্ট গুলা আইডেন্টিক্যাল। আর আপনার মনোপলিস্টিক মানে হচ্ছে প্রোডাক্ট গুলা আইডেন্টিক্যাল না, দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, মানে দে ডিফারেন্সিয়েট দেম ফ্রম ইচ আদার। এখন ধরেন ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা স্ট্র্যাটেজি, তো ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি তো যারা এই পারফেক্ট কম্পিটিশনে আছে তারাও নেয়, বলে যে আমার আটাটা মিহি বেশি, আমার আমার প্যাকেজিংটা ভালো বেশি। না, তার মানে ও ডিফারেন্সিয়েট করে, একটা স্ট্র্যাটেজি নিছে, কিন্তু প্রোডাক্ট গুলো আইডেন্টিক্যাল, মানে একই। রাইস তো রাইসই, আপনি যদি সেটা নাজিরশাইল হয়, যেই বিক্রি করুক নাজিরশাইলই, কিন্তু নাজিরশাইল কোয়ালিটি ভ্যারি করতে পারে, রাইট? সো ওইটাই হচ্ছে এরা এই মার্কেটের যারা বিক্রি করে মানে সেলার তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর মনোপলিস্টিক হচ্ছে যারা প্রোডাক্ট গুলো আসলে মানে ঠিক আইডেন্টিক্যাল না, যেমন মুভিজ, দুইটা মুভি তো আর এক না, রাইট? দুইটা নোভেল এক না, দুইটা রেস্টুরেন্ট এক না, মানে আইডেন্টিক্যাল হইতেই পারে না, বিকজ ইট ইজ ডিফারেন্ট। তো আমার মনে হয় আপনারা আমার মানে টাইপস অফ মার্কেট বুঝতে পারছেন। তারপরেও যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। আমি অ্যাডভার্টাইজিং এন্ড ব্র্যান্ড জিনিসটা রাখছি, যদি আপনার পড়তে ইচ্ছা করে পড়তে পারেন, বাট আমার সিলেবাসে দিব না, কারণ এটা মার্কেটিং এর ইস্যু, এটা এখানে পড়ার দরকার না। আপনারা কি বুঝতে The পারছেন thriving startup ecosystem. Welcome to Bangladesh Startup Connect. পার্সপেক্টিভ মার্কেট কি এবং টাইপস অফ মার্কেট? জি ম্যাম। হ্যাঁ, তাহলে বলেন লেবুর দাম কেন বেশি, এবার বুঝছেন? বুঝাই তো যাচ্ছে লেবু কি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের প্রোডাক্ট, রাইট? লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ফুলকপি, বাঁধাকপি, না খেজুর, সবই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে ইয়ে তো আছে, তাই না? আইডেন্টিক্যাল প্রোডাক্ট, তাহলে এটা ওরা তো প্রাইস টেকার হবে, কিন্তু ওরা প্রাইস গিভার হয় কিভাবে? তার মানে এখানে মার্কেট মেকানিজম কাজ করে না। কেন কাজ করে না? সিন্ডিকেটের একা দোষ না। অফকোর্স দেয়ার আর সিন্ডিকেটস, বাট সিন্ডিকেটের একা দোষ না, এখানে অনেকগুলা মেকানিজম কাজ করে। সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে করাপশন। কিভাবে করাপশন হয়? আপনার ইম্পোর্ট এক্সপোর্ট যারা এইসবের সাথে রিলেটেড
তারা ট্যাক্স ফাঁকি দেয়, তারা গভর্নমেন্টকে ঘুষ দেয়, কিন্তু তারপরে তারা যে আমদানি করে তাকে তো এই মার্কেট থেকে প্রফিটটা উঠায় নিতে হবে। তারপরে হচ্ছে যারা ট্রান্সপোর্টেশন বিজনেসে আছে তারা চাঁদা দিয়ে তাদের বিজনেসটা উঠায় নিচ্ছে। তারপরে হচ্ছে যারা ল অ্যান্ড এনফোর্সমেন্ট অথরিটি আছে তাদেরকেও চাঁদা দিতে হয়, মানে এবং এই চাঁদার ভাগ শুধু কি আপনার এসিডিসি পায় না, একেবারে এসি এসপি থেকে শুরু করে ডিসি পর্যন্ত চাঁদার ভাগ চলে যায়। তারপরে আবার ওই যে মালিক সমিতি, এই সমিতি যেটার কথা বললো, তারাও চাঁদা মানে ফিস নেয়। তো আপনি জাস্ট ইমাজিন দ্য কস্ট দ্যাট আর ইনকার্ড ইন অল পয়েন্ট ইন দ্য সাপ্লাই চেইন, প্লাস হচ্ছে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড লিঙ্কেজ, তাই না? যে আপনি তো নিজে সেল করছেন না, করতেছে খুচরা বিক্রেতা। সো ও যার কাছ থেকে কিনে আনছে সে আবার বেশি দামে বিক্রি করছে, কারণ রোজা আসছে, তার প্রফিট বেশি রাখতে হবে। তো সবাই নিজের প্রফিটটা বেশি করতে চায়, কারণ রমজানের সময় মানে আপনার পণ্য বিক্রি হবে না বলে কোনো কথা নাই, পণ্য বিক্রি হবেই, মানুষ বেশি দাম দিয়ে হলেও কিনবে, মানে কোয়ান্টিটি ডিমান্ডেড উইল বি দ্য সেম। তখন প্রাইস আর সেন্সিটিভিটি টু প্রাইস হচ্ছে অনেক কম। তো আপনি সুচাঁদাবাজি বন্ধ করলে কি আপনি পারবেন এইটার প্রাইস প্রাইস টেকার বানাইতে, পারফেক্ট কম্পিটিশন মার্কেটে? না। তো শুধু অফকোর্স চাঁদাবাজি, কারণ চাঁদাবাজি আসলে আপনি বন্ধ করতে পারবেন না। আপনি তখনই চাঁদাবাজি মানে করাপশন বা চাঁদাবাজি এইসব বন্ধ করতে পারবেন যখন মার্কেট মেকানিজমটাকে আপনি ল এনফোর্সমেন্ট দিয়ে ঠিক করবেন। মানে ইউ উইল হ্যাভ মনিটরিং, নট অনলি মানে যেইখানে বিক্রি হচ্ছে, মার্কেট বলে আমরা বুঝি যেই জায়গাটায় পণ্যটা কেনা বেচা হয়, না, ফ্রম প্রডিউসার মানে র ম্যাটেরিয়াল সাপ্লায়ার্স, প্রডিউসার, ট্রান্সপোর্টার্স, হোলসেলার, রিটেইলার্স অ্যান্ড the market where these transactions are taking place in all level. তো এটা তো অনেক কমপ্লিকেটেড একটা জিনিস। আমরা আর কি চাঁদাবাজিটা হচ্ছে চোখে দেখা যায়, তাই এটা হচ্ছে নিয়ন সাইন দিয়ে আমাকে বলে, বা চাঁদাবাজি ইজ পার্ট অফ দ্য প্রবলেম, ওয়ান পার্ট অফ দ্য প্রবলেম, মেবি ইট এ বিগ পার্ট বাট ওয়ান পার্ট, নট দ্য হোল পার্ট। সো পুরা জিনিসটা ঠিক করাটা এত সোজা না, ইট ইজ কমপ্লিকেটেড অ্যান্ড কমপ্লেক্স। আবার ওই যে বললাম দোষ কিছু আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিস, প্লাস হচ্ছে আমাদের ডিমান্ড কেন থাকবে, রাইট? আমরা কি এরকম করি যে বেশি দাম তাই কিনবো না? আমরা কিন্তু সেটা করি না। সেটাও একটা এই 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 আনএথিক্যাল প্র্যাকটিসের জন্যে দায়ী। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ইকোনমিক্স পড়ে অ্যানালাইসিস। এখন আমি ভুল হইতে পারি, বাট দ্যাট মানে ইট ডাজন্ট মেক সেন্স যে অনলি চাঁদাবাজির জন্য এত টাকা বাড়বে। ইট ডাজন্ট মেক সেন্স, কোনো কানেই সেন্স মেক করে না। আপনি নিজেই চিন্তা করেন, এটা কি সেন্স মেক করে? শুধু চাঁদাবাজির জন্য দাম বেড়ে গেছে? কেউ তো উত্তরই দিচ্ছেন না। আপনারা কি আমার কথা বুঝছেন, পূজা সাহা? জি ম্যাম, বুঝতে পেরেছি। কি বুঝলেন আমি জানি জি না। ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক মি। আর হচ্ছে আপনাদের সবার রোল নাম্বারটা দিতে থাকেন, আর আমি আমাদের পরবর্তী ডিসকাশনে একটু শুরু করি। যদি আপনারা পড়তে চান আজকে আরো, আর যদি না চান তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি, কারণ আমার এই চ্যাপ্টারটা শেষ। একটু পড়বো আমরা কস্ট অফ প্রোডাকশনটা একটু শুরু করতে পারি, যেহেতু আমাদের এখনো টাইম আছে। আসলে 5টা বাজে, মানে আমাদের এখনো আধা ঘন্টা টাইম আছে। আপনারা সবাই আপনাদের ইয়েটা দিয়ে রাখেন, কি বলে, হ্যাঁ, ম্যাম আসসালামু আলাইকুম। ইয়েস। আমার অ্যাকচুয়ালি লেট রেজিস্ট্রেশন হয়েছে, তো এর জন্য আমার অ্যাটেন্ডেন্স শিটে আমার নামটা আসেনি। মির্জা ভাই বলেছিল আপনাকে বলে নামটা উঠিয়ে নেওয়ার জন্য।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার খাতাটা একটু বের করি, তখন আপনার নামটা আমি লিখে রাখছি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। মনে হচ্ছে হ্যাঁ জি, আপনি কত ব্যাচ? ম্যাম আমার ফিফথ ব্যাচ, ফিফথ ব্যাচ, রোল 22। 22। ঠিক আছে। আপনার কি আজকে প্রথম ক্লাস নাকি আগে করেছেন? ম্যাম আজকে আমার ফার্স্ট ক্লাস। হাই হাই, তাহলে পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, মিড অ্যাটেন্ড করেছি। আচ্ছা আজকে, আচ্ছা আজকের দিনের প্রেজেন্টটা আমি দিই। ও তাহলে আপনি শুধু মিড টার্ম আর আজকের প্রেজেন্ট তো পাবেন। ঠিক আছে। জি ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম আমি মাহফুজুর রহমান রাকিব, আমি প্রেজেন্টটা দিয়েছি মাত্র। আচ্ছা আমি আহ, আমি কয়েকজনের প্রেজেন্ট পাই নাই, কারণ এখানে 16টা প্রেজেন্ট, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 20তম তো আমি। আমি বলছি 20 জন না কেন, আচ্ছা হ্যাঁ 20তম যেহেতু আমি, মানে আজকে মাত্র 19 জন এসছেন আমার 30 স্টুডেন্টস এর মধ্যে, কিছু করার নাই। তো আমরা লেটস, মানে যদি আপনার আগের কোনো কোশ্চেন না থাকে মার্কেট মেকানিজম নিয়ে, এই যে আমরা যে কস্ট নিয়ে এতগুলা কথা বললাম, আপনাদের হয়তো কিছু কিছু কথা বুঝেন নাই। তো আমি যে মোর উই উইল ডিসকাস দ্য কস্ট, দ্য মোর ক্লিয়ারার উইল বি দ্য পিকচার টু ইউ। ব্যথা পাইছি। ওকে, সো আমরা সবাই জানি যে আমাদের how our market works. There are forces of supply and forces of demand. Demand and supply force, তাই তো? So আমাদের মার্কেটের মানে if we are operating in a perfectly competitive market, the market mechanism work in a way that it forces demand and supply to reach equilibrium. কারণ excess demand হইলে আপনার আনস্যাটিসফাইড কাস্টমার থাকবে, কারণ প্রডিউসারদেরও লস হবে, কারণ ওদের তো ডিমান্ড আছে কিন্তু ওরা সাপ্লাই দিতে পারছে না, তার মানে ওরা প্রফিট আর্ন করতে পারতো, এখন পারছে না। আবার এক্সেস সাপ্লাই হইলে দে উইল ইনকার লসেস। সো আমরা কেউই এক্সেস ডিমান্ড বা এক্সেস সাপ্লাই চাই না, আমরা চাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইকুয়াল থাকুক, যাতে মানে বোথ সাইডস আর হ্যাপি, তাই তো? সো মার্কেট ইকুইলিব্রিয়াম ইজ দ্য গোল এই আপনার ইকোনমিক্সের, ঠিক আছে? এবং মার্কেট মেকানিজম পারফেক্ট কম্পিটিশনে এমন ভাবে কাজ করে যাতে ডিমান্ড এন্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামের, মার্কেট মানে মার্কেট ডিমান্ড এন্ড মার্কেট সাপ্লাই ইকুইলিব্রিয়ামের দিকে যায়। তো what are the costs that a seller বা producer incur when they produce a good or service? তো according to our মানে অ্যাকাউন্টিং আছে, আমাদের ফিনান্স আছে না, আমরা অনেক ধরনের কস্টের কথা আমরা জানি। আপনি যদি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা প্রিন্সিপালস অফ ফাইন্যান্স অলরেডি নিয়ে থাকেন, হ্যাঁ, বা ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এর কোনো কোর্স নেই, আপনি অনেক ধরনের কস্টের কথা শুনছেন। তো এই কস্টের ফলে যেটা হয়, আপনার প্রাইস, কস্ট বেশি হইলে অবভিয়াসলি প্রাইস বেড়ে যাবে, কস্ট কম হইলে প্রাইস হয়তো তুলনামূলকভাবে কম থাকে। যে প্রোডাক্টের প্রাইস যত বেশি, তার মানে কি ওর প্রোডাকশন কস্ট তত বেশি হয়েছিল, অথবা ওর ডিমান্ড হাই এবং অন্যরা কেউ তৈরি করছে, মানে কোনো একটা কারণে তার প্রাইস হয়তো বেশি। বাট কস্ট ইজ আ ফ্যাক্টর ইন প্রাইসিং আ গুড অর এ সার্ভিস। সো আপনার সাপ্লায়ার ততক্ষণ পর্যন্ত প্রডিউস করতে থাকে যতক্ষণ না পর্যন্ত ও প্রফিট আর্ন করতে পারে, এবং প্রাইসটা সে কত ডিটারমাইন করে, যত প্রাইস হইলে তার কোনো লস হয় না, মানে হি ক্যান, দ্য প্রডিউসার ক্যান সেল দ্য গুড, হ্যাঁ সো তার মানে কি তার টার্গেট থাকে ও হাই প্রাইসে বিক্রি করবে, কারণ সে হাইয়েস্ট প্রফিট আর্ন করতে চায়।
সে তো লো প্রফিট আর্ন করতে চায় না। যত প্রাইসে বিক্রি করলে সে হাইয়েস্ট প্রফিট পাবে, তার টার্গেট থাকে টু মানে সেল দ্য প্রোডাক্ট এট দ্যাট প্রাইস। কিন্তু আমরা তো ল অফ সাপ্লাই সম্বন্ধে জানি, প্রাইস বাড়লে আপনার সাপ্লাই বাড়ে। তো তার মানে কি, আপনি যখন যত বেশি সাপ্লাই বাড়ে, মানে মানে প্রডিউসাররা হ্যাপি থাকে যখন প্রোডাক্ট প্রাইসটা বাড়ে, কারণ সে তখন বেশি সাপ্লাই করতে পারে, কারণ সে মনে করে তাহলে বেশি প্রফিট হবে। সেটা হচ্ছে ল অফ সাপ্লাই বলছে, তাই তো? প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাই কমবে। সো হোয়াট আর দ্য কস্ট, মানে আমাদেরকে তো যেহেতু প্রফিট হতে হবে, তো কস্ট দুই রকমের। একটা হচ্ছে আপনার যেটা আমরা চোখে দেখি সেই কস্ট, অ্যাকচুয়াল কস্ট, আর একটা হচ্ছে ইমপ্লাইড কস্ট, এটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট, যেটা আমরা কিছুটা ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম। দ্য ইকোনমিক গোল অফ এ ফার্ম হচ্ছে টু ম্যাক্সিমাইজ প্রফিট। ঠিক আছে, মানে আমাকে বুঝতে হবে যে আই এম আ সেলার, সো মাই টার্গেট ইজ ডিটারমাইন আ প্রাইস দ্যাট উইল এনশিওর দ্য মাই প্রফিট ম্যাক্সিমাইজেশন। কারণ আমি কম দামে বিক্রি করে লস করতে চাই না, আবার বেশি দামে বিক্রি করে এক্সেস সাপ্লাইও হইতে চাই না, মানে এক্স লস। কারণ তাহলে বেশি প্রাইস হলে তো ডিমান্ড কমে যাবে, আবার তখন তো মানুষ কিনবে না। তো আমার টার্গেট হচ্ছে ইকুইলিব্রিয়ামে যাওয়া, মানে মার্কেটের টার্গেট হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়ামে যাওয়া, মানে প্রায় ডিমান্ড আর সাপ্লাই যেন, আমারও তো টার্গেট তাই, রাইট? আমার প্রোডাক্টের যে ডিমান্ড এবং আমি যে সাপ্লাই দিব সেটা ইকুইলিব্রিয়ামে থাকলে আমি আর নাইদার লস নর গেইন, মানে মোট কথা আমার তখন যেই প্রাইসটা আমি চার্জ করব সেই অনুযায়ী যে প্রফিটটা আমি অ্যান্টিসিপেট করছি সেটা আমি আর্ন করতে পারবো। কিন্তু আমি তো অ্যান্টিসিপেট করি কি ম্যাক্সিমাম প্রফিট, মানে এই প্রোডাক্ট আমি সেই প্রাইসেই বিক্রি করব যেটা এনশিওর করবে যে ওই কোয়ান্টিটি সেল করলে আমার ম্যাক্সিমাম প্রফিট হবে। তো আমার কস্ট গুলা, রেভিনিউ কি? রেভিনিউ হচ্ছে প্রাইস ইন্টু কোয়ান্টিটি সোল্ড, এটা তো আমরা সবাই জানি যে আপনার আফটার সেলিং। আমি কি চলে গেছি না এখনো আছি? আছেন ম্যাম, কথা বলছে, কন্টিনিউ করেন। আছেন আচ্ছা, ম্যাম। না, এখানে বলতে ছিল যে আমার ইন্টারনেট ডিস্টার্ব করেছে। আচ্ছা, ঠিক আছে। তো টোটাল রেভিনিউ হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ফার্ম রিসিভস ফর দ্য সেল অফ ইটস আউটপুট, মানে যত আউটপুট তৈরি করবেন এটাকে আপনি কোয়ান্টিটি, মানে প্রাইস ইন্টু কোয়ান্টিটি সোল্ড হচ্ছে আমার টোটাল রেভিনিউ। আর কস্টটা কি? অল কস্ট দ্যাট আর ইনকার্ড ফর প্রডিউসিং দ্য প্রোডাক্ট, সেটার মধ্যে ল ম্যাটেরিয়াল কস্ট, অফিস কস্ট, HR কস্ট, সব কস্টই ইনক্লুডেড। সো আমরা তো এত ভেঙে ভেঙে কস্টটা বলি না, তবে আমাদেরকে জানতে হয় যে কোনটা আমার কস্ট আর কোনটা আসলে কস্ট না। তো ইকোনমিক কস্ট কি সেটা একটু পরে বলতেছি, যেটাকে আমি অপরচুনিটি কস্ট বলতেছি। তার আগে আমরা, মানে ফার্মের কাজ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, তাহলে ও কিভাবে প্রফিট ক্যালকুলেট করে? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। কস্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে অল দ্য কস্ট দ্যাট আর ইনকার্ড বাই দ্য ফার্ম ওয়াইল ফ্রম প্রডিউসিং টু সেলিং, না, যতক্ষণ পর্যন্ত আমার ফাইনাল কনজিউমার হাতে দিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত যে কস্টটা সেটা আমার হচ্ছে কস্ট। সো টোটাল কত কস্ট মাইনাস হচ্ছে, মানে আমার রেভিনিউ থেকে মাইনাস করে তখন আমি প্রফিটটা পাই। তো আপনার যেটা বলতেছিলাম যে সব কস্ট কি আমরা চোখে দেখি? যেমন ধরেন ওই যে আমরা যে ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম যে আমি যদি টিভি দেখতে চাই তাহলে আমি ঘুমাইতে পারবো না, তো আমার টিভি দেখার অপরচুনিটি কস্ট হচ্ছে বা ঘুম, আমার ঘুমটা। তো আমি যে ঘুমাইলাম না, এটা একটা কস্ট আছে না, যে আমি তো তাহলে রেস্ট নিতে পারলাম না। So implicit cost and explicit cost, there are two costs that economy says, যেটা আবার অ্যাকাউন্টিং বলে না। অ্যাকাউন্টিং এর সব কস্টই হচ্ছে এক্সপ্লিসিট কস্ট, যেটা আপনি মনিটারি টার্মে কনভার্ট করতে পারেন। যেমন কস্ট আর ইনপুট কস্ট দ্যাট রিকোয়ার ডাইরেক্ট আউটলে অফ মানি বাই দ্য ফার্ম, মানে যেটা ডাইরেক্ট মানি আপনার লাগবে, কারেন্সি দিয়ে আপনি কিনবেন, বা যে কস্টটা কারেন্সি দিয়ে আপনি পরিশোধ করবেন সেটা, যেমন ধরেন র মেটেরিয়াল কস্ট, electricity bill, salary, transportation cost. These are all explicit cost. So implicit cost কোনটা? cost, input cost that do not require an outlay of money by the firm, তার মানে যেই কস্টটার জন্য কোনো টাকা দিতে হয় না, বাট সেটা একটা কস্ট। যেমন ডিমোটিভেটেড ওয়ার্কফোর্স, আনস্যাটিসফাইড ওয়ার্কফোর্স,
হ্যাঁ, আবার লেইজ মানে আপনার ফ্যাক্টরিতে কাজ করতে পারবে 20 জন, আপনি হায়ার করেছেন 25 জন, অথবা আপনার ফ্যাক্টরিতে 25 জন হায়ার করার কথা, আপনি 15 জন করেছেন, তার মানে কি 5 জনের জিনিসটা কিন্তু আপনার ইমপ্লিসিট কস্ট, কারণ আপনাকে তো ইলেকট্রিসিটি বিল, পানির বিল, গ্যাস বিল ওই একই দেয়া লাগতেছে, রাইট? কিন্তু আপনি তো এক্সট্রা কস্ট হচ্ছে না যে 5 জনকে যে কম নিলেন, আবার 5 জনকে যদি বেশি নেন তাহলে এইচআর কস্ট বাড়বে, রাইট? তখন আবার মানে এট এ টাইমে তো 20 জনের বেশি মানে কাজ করতেও পারবে না, কিন্তু আপনার তো মানে 25 জন আছে, তাহলে ওই 5 জন এক্সট্রা হইলেও আপনার। সো এই ধরনের কস্ট গুলা মানে যেই কস্টটাকে মনিটারিতে ডাজন্ট রিকোয়ার মানি, তো সেগুলাকে বলি আমরা হচ্ছে ইমপ্লিসিট কস্ট। সো ইকোনমিক্স প্রফিট আর ইয়েটা দেখেন, এই যে ওই স্লাইডে যেটা লেখা আছে সেটাই গ্রাফে লেখা, সেটা হচ্ছে যেহেতু আমার ইমপ্লিসিট কস্ট আছে ইকোনমিক্স এর ভাষায় এবং এক্সপ্লিসিট কস্ট আছে, তো আমি যখন টোটাল কস্ট ক্যালকুলেট করি তখন আমার রেভিনিউ মাইনাস ইমপ্লিসিট কস্ট প্লাস এক্সপ্লিসিট কস্ট, এই জন্য আমার ইকোনমিক প্রফিটটা কম হয়। কিন্তু অ্যাকাউন্টিং প্রফিট কি বলে, মানে রেভিনিউ মাইনাস এক্সপ্লিসিট কস্ট, কারণ ও যে কারেন্সিতে যে কস্টগুলো দেখে শুধুমাত্র সেটাই ডিডাক্ট করে, এই জন্য অ্যাকাউন্টিং প্রফিট ইজ মোর দ্যান ইকোনমিক প্রফিট। ঠিক আছে? তো ইমপ্লিসিট কস্ট যেহেতু আমি অ্যাকাউন্টিং কি বলে আপনার ইকোনমিক্সে ইনক্লুড করি, তাই ইকোনমিক প্রফিট সবসময় লেস দ্যান অ্যাকাউন্টিং প্রফিট। ঠিক আছে? এটা এখানে লিখেছে যে ইকোনমিক্স মেজার্স ফার্মস ইকোনমিক প্রফিট as total revenue minus total cost including both explicit and implicit cost. So when total revenue exceed both explicit and implicit cost, the firm earns economic profit. Economic profit is smaller than accounting profit. Accountants measure the accounting profit as the firm's total revenue minus only the firm's explicit costs. তো আপনারা বুঝতে পেরেছেন তো ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট কস্ট কি, এবং ইকোনমিক্সে কেন আমরা ইমপ্লিসিট, কারণ হচ্ছে ওই যে আমার অপরচুনিটি কস্ট। হ্যাঁ, তো অপরচুনিটি কস্টটা তো ইকোনমিক প্রফিটে আসে, অ্যাকাউন্টিং প্রফিটে কিন্তু অপরচুনিটি কস্টটা আসে না। যেমন ধরেন এই যে আমাদের এইবারের ইলেকশনে অল পলিটিক্যাল পার্টিজ এগ্রিড যে আমাদের বাজেটে যে ডিস্ট্রিবিউশন অফ বরাদ্দ, হ্যাঁ, সেটা সব সরকারের ইয়েতে এক না। যেমন প্রিভিয়াস গভর্নমেন্টের সময় আমার এডুকেশনের বরাদ্দ ছিল 1.5 না 6%, এই গভর্নমেন্ট বলেছে ওরা 5% দিবে। তো বাজেট মানে কি আপনার টোটাল বাজেটের 5% আপনাকে দিবে। এখন আমাকে যদি 5% দেয়, তার মানে কি কোথাও একজন অন্য জায়গা থেকে আনতে হবে, রাইট? তাহলে ওই কস্টটা, ওই যে অপরচুনিটি কস্টটা, যে আমি একটা ব্রিজ না বানাই, যেহেতু আমার এনাফ ব্রিজ অলরেডি আছে, আমার এক্সট্রা পদ্মা ব্রিজের এক্সটেনশনের কোনো দরকার নাই, আমি শিক্ষা খাতে দিব, তাহলে গভর্নমেন্ট যখন কস্ট ক্যালকুলেট করবে ওর কিন্তু ওইটা একটা অপরচুনিটি কস্ট, রাইট? ওইটা হচ্ছে ইমপ্লিসিট কস্ট, যেই কস্টটা আপনি মনিটারি ভ্যালুতে দেখেন না। মানে আমি না আমার 25 জন ওয়ার্কার কিন্তু কাজ করতে পারে এট এ টাইম 20 জন, তাহলে কিন্তু আমি তো 5 জন ওয়ার্কারকে বেতন দিচ্ছি, এটা চোখে দেখা যাচ্ছে, কিন্তু ওর যে প্রোডাক্টিভিটি 25 জনের যত হওয়া উচিত তার থেকে কিন্তু কম হচ্ছে, ওই কম হওয়াটাই আমার ইমপ্লিসিট কস্ট ইকোনমিক্সের ভাষায়। বা আমরা অনেক সময় এটাকে মানে এই জিনিসটাকে মনিটারি ভ্যালুতে কনভার্ট করি, কখনো করি না। যদি ইকোনমিক্সের ভাষায় করতে হয় তাহলে আমরা এগুলোকে ইমপ্লিসিট কস্ট বলবো, আর এটা তাহলে আমার ইকোনমিক প্রফিটটা যে অবভিয়াসলি এটা তো আমার কারেন্সিতে দেখা যাচ্ছে না, রাইট? আমার শুধু ওর বেতনটাই দেখা যাচ্ছে। তো অ্যাকাউন্টিং প্রফিট আর আপনার ইকোনমিক প্রফিট দুইটা ডিফারেন্ট হবে। মনে হবে যে ওই যে এক্সট্রা 5 জনকে নিয়েছি এই জন্যই তো আমরা আমাদের প্রোডাক্টিভিটি বেড়েছে এবং আমরা বেশি প্রফিট আর্ন করছি, আমরা বেশি উৎপাদন করছি। আসলে কিন্তু না, আপনার মেশিনের ক্যাপাসিটি আছে, ওই এক্সট্রা 5 জন আসলে আপনার মানে অবশ্যই কাজে লাগছে, কারণ সবাই তো একই লেভেলে কাজ করতে পারে না, কেউ কম করে কেউ বেশি করে সেই সেন্সে, বাট অপরচুনিটি কস্টটা তো আছে।
এনিওয়েজ আমি কি বলতেছিলাম গুলায় ফেলছি। আপনারা বুঝছেন তো ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট কস্ট কি? ওকে, তো আমরা এখানে একটা ম্যাথ আছে যেটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স আউটপুট, মানে এখানে হচ্ছে হেলেন কুকি বানাচ্ছে, হ্যাঁ, হাংরি হেলেন্স কুকি ফ্যাক্টরি। সো কুকি ফ্যাক্টরিতে কুকি বানাচ্ছে, সো ওয়ার্কার যত বাড়াবেন তত বেশি আপনার আউটপুট বাড়বে, রাইট? সো মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কস্ট অফ, এটা আমরা পরের দিন করি। আজকে মনে হচ্ছে এখন ম্যাথ করালে আপনাদের মাথায় ঢুকবে না, কারণ আমার মাথায় তো ঢুকবে না। এটা একটা, এটা আমি যখন করাবো তখন আমরা ওই যে আপনার হোয়াইট বোর্ডটা ব্যবহার করবো না, এটা অফলাইনে ক্লাস নিলে ভালো হইতো, বাট অসুবিধা নাই, আমরা এখানেও দেখাইতে পারবো। আই উইল ইউজ মাই, এই যে এখানে একটা হোয়াইট বোর্ড আছে, ওই যে হোয়াইট বোর্ডটা কই? আচ্ছা, আমি আর কি আজকে আপনাকে এই ম্যাথ পর্যন্ত করাবো না, ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট কজ পর্যন্তই থাকেন। হোয়াইট বোর্ডটা কই? এই যে হোয়াইট বোর্ড, নিউ হোয়াইট বোর্ড। যে আমাদের একটা হোয়াইট বোর্ড পেলাম, তাহলে আমরা আপনাকে এখানে আইকে আইকে দেখাইতে পারবো, ঠিক আছে? লেখা যায় এখানে, এই যে আমরা তাহলে আপনাকে, এই যে এইটা হচ্ছে একটা কস্ট, এটা হচ্ছে আরেকটা কস্ট, এই যে এটা হচ্ছে ব্রেক ইভেন, এগুলা বলতে পারবো ক্লাসে যেরকম করে দেখাই, ঠিক আছে? আপনারা কি এই হোয়াইট বোর্ডে আঁকতে পারেন, না শুধু আমি পারি? ও, আপনারাও পারেন না? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তার মানে আমরা সবাই পারি। যাই হোক, এগুলা তো ব্যবহার করি নাই, এগুলা অনেক সফিস্টিকেটেড ফিচার্স, যে সব পারি না। তো যাই হোক, আমরা তাহলে নেক্সট ক্লাসে আপনাদেরকে ওই কস্ট থেকে শুরু করব, কারণ অনেক কিছু বলার আছে। আজকেরটা তো বুঝছেন, আমি আমার ভাষায় যতটুকু পারি বোঝানোর চেষ্টা করছি। তো আপনার হোম টেক অ্যাসাইনমেন্ট হচ্ছে যতটুকু করেছি সুন্দর করে পড়া, হ্যাঁ, যাতে আপনি পরের ক্লাসটা বুঝতে পারেন। মানে আপনার বইয়ের, আপনাকে যেই ই বুকস দিয়েছি ওইটা চ্যাপ্টার 13টা অবশ্যই পড়বেন, তাহলে আপনি আমার কথাটা আরো বুঝতে পারবেন। ওইটাই আমরা ডিসকাস করব, ঠিক আছে? ওকে, জি তাহলে ম্যাম। আজকের মতো, আজকের